নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। স্কেটেলসের আরও নতুন একটি গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাকে এই মুহূর্তে তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে যারা নতুনরা রয়েছো, মানে প্রথমবারের জন্য আমার চ্যানেলের গল্প শুনছো, তোমরা এক্ষুনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আমার সাবস্ক্রাইবার, মানে অনেক দিন ধরে আমার গল্প রেগুলার শুনছো, তোমরা কিন্তু আমার আজকের গল্পের ভিডিওটাকে এক্ষুনি লাইক করে দাও একটা। স্কেটেলসে আজকে তোমরা শুনবে হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার অ্যাডভেঞ্চার গল্প ডাকাতের জঙ্গলে। তবে আজকের গল্পে যাওয়ার আগে আমি স্কেটেলসের এর আগের গল্পে তোমাদের করা কিছু কমেন্টে যাচ্ছি। আর যে সুদীপ্ত 807 লিখছে, দাদা ভাই, বর্তমানে আমি সিকিউরিটি গার্ডে কর্মরত রয়েছি। আমার যখন নাইট ডিউটি হয় তখন তোমার সুন্দর কণ্ঠে গল্পগুলো শুনি। আমি কাজের সূত্রে আগরপাড়া আছি, আমার বাড়ি টাকিতে। নাইমুন নাহার লিখছে, গত বছর সেপ্টেম্বর মাসে প্রচণ্ড জ্বর হয়েছিল আমার। বিছানায় বেশ কয়েকদিন পড়েও ছিলাম। তখন সামনে আসে স্কেটেলসের লালাবাই গল্পটি। সেই থেকেই এই চ্যানেলের গল্পগুলোর উপর আমি ফিদা। আর দাদার কণ্ঠ তো আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আমি বাংলাদেশি, এভাবে আরও অনেক সুন্দর সুন্দর গল্প তোমরা আমাদেরকে উপহার দাও। দিলওয়ার হোসেন লিখছে, দাদা কেমন আছেন? আমি বেঙ্গালুরু থেকে বলছি। দাদা, গল্প শুনতে খুব ভালো লাগে, গল্প না শুনলে ঘুম আসে না দাদা। থ্যাংক ইউ দিলওয়ার, আমি আপাতত ভালো আছি এবং শুনে খুব ভালো লাগলো যে আমি গল্প শুনিয়ে তোমাকে ঘুম পাড়াতে পারি। সুস্মিতা ধর লিখছে, আপনার গলার ভয়েসটা অসাধারণ, গল্পটাও দারুণ। থ্যাংক ইউ সুস্মিতা। রিয়া রয় লিখছে, রেহার থেকে শুনছি, হরর গল্প শুনতে, হরর মুভি দেখতে বরাবরই আমি ভালোবাসি। এরম গল্প চালিয়ে প্রচুর কাজও করে ফেলি। এত সুন্দর গল্প উপস্থাপন করার জন্য থ্যাংক ইউ। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু পরের গল্পে ডেফিনেটলি আমি তোমাদের বাকি কমেন্টও পড়ব। আমার আজকের গল্পটা তোমরা এখন কে কোথা থেকে শুনছো সেটাও আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প এখন শুনছো। এছাড়া আমার সঙ্গে যদি তোমরা ব্যক্তিগতভাবে কথা বলতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার ইনস্টা আইডি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখলাম, এছাড়া ভিডিও ডিসক্রিপশনের উপরেও দেয়া আছে। সো সেখান থেকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে একটু ফলো করে নাও। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি স্কেটেলসের আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমারের একটি অ্যাডভেঞ্চার থ্রিলার গল্প ডাকাতের জঙ্গলে। সন্ধ্যা হয় হয়, সূর্য অস্ত গিয়েছে, কিন্তু তার সমুজ্জ্বল ও আরক্ত আশীর্বাদের কিছু কিছু আভাস এখনো দেখা যাচ্ছে আকাশের এখানে ওখানে মেঘের ফাঁকে ফাঁকে। যাকে বলে তেপান্তরের মাঠ। ধুধু ময়দানের ভিতর দিয়ে ছুটে চলেছে বন্য বাতাস হু হু করে, এবং সেই বন্য বাতাসের গতিকে অনুসরণ করবার জন্যেই যেন বাঁধা লাইনের উপর দিয়ে তীব্র বেগে ধেয়ে চলেছে একখানা রেলগাড়ি। ছুটতে ছুটতে ট্রেনখানা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। সম্ভবত ট্রেনের বিপদসূচক ঘণ্টার দড়িতে টান মেরে রেলগাড়িকে কেউ থামাতে বাধ্য করলে। তারপরেই একটা হই হই রই রই কাণ্ড। ঠিক যেন কোনো অদৃশ্য জাদুকরের আশ্চর্য মন্ত্রশক্তি বলে আচম্বিতে প্রায় শতাধিক মনুষ্যমূর্তি আবির্ভূত হলো সেই বিজন তেপান্তর মাঠের ওপরে। তারা যে এতক্ষণ কোথায় লুকিয়েছিল তা অনুমান করাও অসম্ভব। তাদের প্রত্যেকেই সশস্ত্র, অনেকেরই হাতে রয়েছে বন্দুক বা রিভলভার, এবং যাদের আগ্নেয়াস্ত্র নেই তাদেরও হাতে আছে ভয়াবহ বর্ষা, তরবারি, কুঠার বা মোটা মোটা লোহা বাঁধানো বাঘমারা লাঠি। তারা সবাই বেগে ছুটে গেল ট্রেনের দিকে। তারপরই সেই বিজন মাঠের নিদ্রাতুর নিস্তব্ধতা হঠাৎ যেন আর্তনাদ ও ছটফট করে উঠল ঘন ঘন বন্দুকের শব্দে, বহু মনুষ্যকণ্ঠের হুঙ্কারে আর আর্তচিৎকারের পর আর্তচিৎকারে। সেই ট্রেনেরই একটি কামরায় বসেছিল বিমল এবং কুমার। কলকাতা ছেড়ে তারা কোনো জমিদার বন্ধুর নিমন্ত্রণ রাখতে চলেছে, কিন্তু এই আকস্মিক গোলমাল শুনে তারা দুটো জানালার কাছে এসে বাইরের দিকে মুখ বাড়িয়ে দিলে। মিনিট খানেক এদিকে ওদিকে দৃষ্টি চালনা করে কুমার শুধুলে, এ আবার কি কাণ্ড বিমল? কাণ্ডটা অনুমান করা একটুও কঠিন নয়। একদল ডাকাত লুটপাট করবার জন্য ট্রেনখানাকে আক্রমণ করেছে। তাদেরই দলের কোনো লোক নিশ্চয়ই গাড়ির ভিতরেই ছিল। নির্দিষ্ট স্থানে এসে হঠাৎ অ্যালার্ম চেন টেনে গাড়িখানাকে থামিয়ে দিয়েছে।
দলে দলে লোক বিকট চিৎকার ও অস্ত্রশস্ত্র আস্ফালন করতে করতে বেগে ছুটে আসছে তাদের কামরার দিকে। কুমার বললে, এখন আমাদের কি করা উচিত? বিমল তাড়াতাড়ি কামরার অন্য দিকের একটি জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে বললে, এদিকটা দেখছি একেবারেই নির্জন। এসো কুমার, জানলা দিয়ে গলে বাইরের দিকে লাফ মারো। বিমলও তাই করলে, কুমারও তাই করলে। তারপর তারা দুজনে দ্রুত পদে উঁচু রেলপথ ছেড়ে ঢালু জমির ওপর দিয়ে নেমে নিচের মাঠের ওপরে গিয়ে পড়ল। কুমার বললে, ট্রেন তো ছাড়লুম, এখন যাই কোন দিকে? দিক বিদিক জ্ঞান ছাড়া হয়ে ছুটে চলো ওই মাঠের উপর দিয়ে। এই বিপজ্জনক রেলপথ ছেড়ে যত দূরে গিয়ে পড়তে পারি ততই ভালো। সামনেই ছিল একটা মস্ত বড় ঝুপসি অশ্বত্থ গাছ। তারই উপরের কোনো ডাল থেকে হঠাৎ কে পেতনির মতন রোমাঞ্চকর ও ক্ষণক্ষণে নারী কণ্ঠস্বরে খলখল অট্টহাস্য করে বলে উঠল, আরে বিমল, আরে কুমার, পালিয়ে যাবে কোথায়? এত সহজে অবলাকান্তকে ফাঁকি দেওয়া চলে না। বিমল এবং কুমার সচমকে ও সবিস্ময়ে থমকে দাঁড়িয়ে পড়ে গাছের উপর দিকে ঊর্ধ্বমুখে তাকিয়ে দেখল। পর মুহূর্তেই সেই বৃহৎ বৃক্ষটা করলে যেন দলে দলে মনুষ্যবৃষ্টি। পিছন দিকে উঁচু রেলপথ ও ট্রেন ও দস্যু দল এবং সামনের দিকেও এই আকস্মিকভাবে আবির্ভূত শত্রুর দল। বিমল আর কুমারের পালাবার কোনো পথে আর খোলা রইল না। একটা কৃষ্ণবর্ণ সুদীর্ঘ ও বলিষ্ঠ মূর্তি চকচকে রিভলভার হাতে করে বিমলের সামনে এগিয়ে এসে আবার খিলখিল করে হেসে উঠে ব্যঙ্গপূর্ণ কণ্ঠে বললে, মহামহিমার্ণব বিমল বাবু, অধীনকে চিনতে পারছেন কি? বিমল কিছুমাত্র বিচলিত না হয়ে শান্ত কণ্ঠেই বললে, চিনতে পারছি বই কি, তুমি হচ্ছ অবলাকান্ত, পৃথিবীর একটা নিতান্ত নিকৃষ্ট কীট। অবলাকান্ত তার সেই অস্বাভাবিক কণ্ঠে আবার একবার অট্টহাস্য করে উঠল। তারপর হাতের রিভলভারটা নাচাতে নাচাতে বললে, কে যে নিকৃষ্ট আর কে যে উৎকৃষ্ট এখনো তার প্রমাণ কি পাওনি বাবু? সেই জেরিনার কণ্ঠহারের মামলার সময় থেকেই বারবার তোমরা আমাকে আক্রমণ করবার চেষ্টা করেছো, কিন্তু কোনোবারই তোমাদের আক্রমণ সফল হয়। উল্টে প্রত্যেকবারই আমি তোমাদের নাজেহাল করে নাকের জলে আর চোখের জলে এক করে ছেড়েছি। কেমন, এ কথা মানতে রাজি আছো কি? বিমল মাথা নেড়ে বললে, মোটেই নয়। তুমি তোমার ওই ক্ষুদ্র প্রাণ নিয়ে বারবার আমাদের কবল থেকে মুক্তি লাভ করেছো মাত্র। যতবারই তুমি ফাঁদ পেতেছ ততবারই আমরা সেই ফাঁদ ভেঙে বাইরে বেরিয়ে আসতে পেরেছি। জেরিনার কণ্ঠহারের কথা বলছো? তোমার হাত থেকে আমরা কি সেটা ছিনিয়ে নিতে পারিনি? অবলাকান্তের সেই বৃহৎ দেহ বিপুল ক্রোধে ফুলে যেন দ্বিগুণ হয়ে উঠল। নিজের একটি মাত্র চক্ষুর ভিতর দিয়ে প্রচণ্ড অগ্নিবর্ষণ করে সচিৎকারে সে বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো তোদের সকলকার উপর আমার এমন জাত ক্রোধ। আমার নিজের কথা বলছিস? আমাকে তোরা ধরবি কি করে? আমার যখন খুশি তখন তোদের খোকার মতন ভুলিয়ে ফাঁকি দিতে পারি, কিন্তু জেরিনার কণ্ঠহার, হ্যাঁ হ্যাঁ, তোদের জন্যই আমি হারিয়েছি জেরিনার কণ্ঠহার। সে দারুণ দুঃখ, এই জীবনে আমি আর ভুলব না। বেশ, সেই দুঃখ নিয়েই ইহলোকে তুমি তোমার পাপ জীবন যাপন করো, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আজকের এই ঘনঘটার অর্থ কি? অর্থ? অর্থর ভিতরেই আছে অনর্থ। তোদের উপরে আমি বরাবরই নজর রেখেছি। তোরা যে আজ এই ট্রেনে আসবি সে খবর আমি পেয়েছি যথাকালে। আমি কেবল এই ট্রেনখানাকে আক্রমণ করতে আসিনি, কিন্তু আমার প্রধান উদ্দেশ্য ছিল তোদের দুজনকে গ্রেফতার করা। আমি হচ্ছি তুচ্ছ ব্যক্তি। মনে আছে, বিমল তোমাকে প্রথমে আক্রমণ করেনি, প্রথম আক্রমণ করেছিলে তুমিই তাকে। তবে আমাদের উপরে এতটা সুনজর দেওয়ার কারণটা কি? অবলাকান্ত ভুরু নাচিয়ে বললে, কারণ নিশ্চয়ই আছে। তোরা আর জয়ন্তরা যত দিন বেঁচে থাকবি ততদিন আমি এই পৃথিবীতে নিরাপদ নই। তোদের আমি তিল পরিমাণ তুচ্ছ লাল পিঁপড়ার মতনই মনে করি।
কিন্তু জানিস তো, ক্ষুদ্র লাল পিঁপড়ারও কামড়ালে মানুষ তাকে বোধ না করে পারে না। সেই জন্যই আগে আমি তোদের কজনকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে দিতে চাই। তুমি তো বারবার নতুন নতুন উপায়ে আমাদের পৃথিবী থেকে সরাবার চেষ্টা করেছো, কিন্তু পেরেছো কি? ঠিক বলেছিস, ধরলুম আর মারলুম। এভাবে মানুষ মেরে আমার হাতে সুখ হয় না। যদি শত্রুর মতন শত্রু পাই, নতুন নতুন উপায়ে তাকে বধ করতে পারলেই সীমা থাকে না আমার আনন্দের। এবারেও একটা নতুন উপায় আমাদের হত্যা করবে নাকি? নিশ্চয়। উপায়টা কি দাদা? আগে থাকতে বলবার কি দরকার? একটু পরে সচক্ষে আর সকর্ণে সমস্তই দেখতে আর শুনতে পাবে। অবলাকান্ত হঠাৎ ফিরে দাঁড়িয়ে তার অনুচরদের ডেকে বললে, এই, তোরা সঙ্গের মতো দাঁড়িয়ে দেখছিস কি? বন্দুকের পাহারার ভিতরে রেখে এই দুটো ছুঁচোকে আমাদের আড্ডার দিকে নিয়ে চল। বহু দূর থেকে শোনা গেল একটা বংশীর ধ্বনি। তারপর আরো কাছ থেকে শোনা গেল আর একটা বাঁশির তীক্ষ্ণ আওয়াজ। তারপর খুব নিকটেই জেগে উঠল তীক্ষ্ণতর আর একটা বংশীর ধ্বনি। অবলাকান্ত ব্যস্তভাবে বললে, এসব বাঁশি বাজাচ্ছে আমাদের চররাই। খুব সম্ভব পরের স্টেশনের কর্তাদের টনক নড়েছে, আর ব্যাপার কি জানবার জন্য এদিকে ছুটে আসছে রেলওয়ে পুলিশের দল। ব্যাস, আর নয়, এইবার সময় থাকতে থাকতে জাল গুটিয়ে ফেল। বলেই পকেট থেকে নিজে একটা বাঁশি বার করে খুব জোরে উপরই 3 বার ফু দিলে। পর মুহূর্তেই ট্রেনের এদিক ওদিক থেকে দলে দলে সব যমদূতের মতন মূর্তি দ্রুত বেগে অবলাকান্তর কাছে এসে তার চারিদিকে ঘিরে দাঁড়ালো। তাদের হাতে কেবল অস্ত্রশস্ত্র নেই, সেই সঙ্গে অধিকাংশেরই কাঁধ বা পিঠের উপরে রয়েছে পোটলা পুটলি, ব্যাগ, সুটকেস বা ট্রাঙ্ক প্রভৃতি। নরহত্যা ও ট্রেন লুণ্ঠন করেই যে তারা হতভাগ্য যাত্রীদের এইসব মালপত্র হস্তগত করেছে, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। সকলকার দিকে তাড়াতাড়ি দৃষ্টি সঞ্চালন করে নিয়ে অবলাকান্ত অত্যন্ত প্রফুল্ল কণ্ঠে বললে, বাহাদুর, তোরা সবাই বাহাদুর। দেখছি আজ আমাদের এক ঢিলে 2 পাখি মারার উৎসব ষোড়শোপচারে সুসম্পন্ন হলো। আর দেরি নয়, এই 2 ব্যাটা নচ্ছারকে একেবারে সামনের দিকে রেখে গরু তাড়ানোর মতো তাড়িয়ে নিয়ে চল। এদের ঠিক পিছনেই 2 জন লোক বন্দুক নিয়ে তৈরি হয়ে থাকুক। কেউ পালাবার চেষ্টা করলেই গুলি করে তাকে মেরে ফেলা হবে। সবাই মনে রাখিস, এরা হচ্ছে পার ঘুঘু, অসম্ভব রকম সব চালাকি জানে। ঠিক অবলাকান্তের হুকুম মতোই ব্যবস্থা হলো। মাঠের উপর দিয়ে সর্বাগ্রে অগ্রসর হতে বাধ্য হলো বিমল এবং কুমার। 2 জন লোক বন্দুক তুলে চলল তাদের পেছন পেছন। তাদের পরে আসতে লাগলো প্রায় শতাধিক ডাকাতের দল, বিপুল আনন্দে উচ্চকণ্ঠে চিৎকার করতে করতে। অবলাকান্ত ক্রুদ্ধ কণ্ঠে ধমক দিয়ে চেঁচিয়ে বললে, এই সব গাধার দল, সবাই একেবারে চুপ করে থাক। কেউ যদি টু শব্দটি করেছিস, আমি তক্ষুনি গলা টিপে তাকে মেরে ফেলব। বেটারা ষাঁড়ের মতো চেঁচাতে চেঁচাতে আর পৃথিবী জাগাতে জাগাতে পথ দিয়ে এগিয়ে চলেছে। ওদিকে যে পুলিশের টনক পড়েছে সে খেয়াল কারণ নেই। অবলাকান্ত, তুমি আগে ছিলে গুন্ডা আর চোর, তারপর হয়েছিলে সুন্দরবনের নদী নালার খুনে বোম বেটে, তারপর আজ তোমাকে দেখছি লুণ্ঠনকারী দস্যু রূপে। এরপর তোমাকে আর কোন মূর্তিতে দেখতে পাবো সেটা আমি কিছুতেই আন্দাজ করতে পারছি না। নারীকণ্ঠ অবলাকান্ত হো হো স্বরে হেসে উঠে বললে, ওরে বিমল, ভোল না ফেরালে ভিক মেলে কি? তোদের উৎপাতে কলকাতা শহর ছাড়তে হলো। গেলাম সুন্দরবনে, জলের বাসিন্দা হতে। সেখানে গিয়েও তোরা নাক গলাতে ছাড়লি না। কাজেই আমি এখন আবার নতুন কর্মক্ষেত্রে অবতীর্ণ হয়েছি। আমি হচ্ছি পাড়ার মতন পিছল। ধরি ধরি করেও তোরা আমাকে কোনোদিনই ধরতে পারবি না। তখন উত্তীর্ণ হয়ে গেছে সন্ধ্যা। প্রান্তরের দিকে দিকে নেমে এসেছে নিবিড় অন্ধকারের কালো জবনিকা। বাসায় ফিরে যাওয়া পাখিদের কলরব পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছে। চারিদিকে শোনা যাচ্ছে কেবল ঝিল্লিদের কর্কশ কণ্ঠের অবিশ্রান্ত ধ্বনি। বোধহয় সেদিন আকাশে উঠেছিল অষ্টমীর চাঁদ। তার স্বল্প কিরণে অন্ধকারের নিবিড়তা খানিকটা পাতলা হয়ে গেল। সেই ম্লান আলোকেই দেখা গেল সামনেই রয়েছে একটা সাঁকো।
তার তলায় শোনা যাচ্ছে কোনো নদীর কলকণ্ঠস্বর। বিমল ও কুমার সর্বাগ্রে সাঁকোর উপরে গিয়ে দাঁড়াল। হঠাৎ বিমল অনুচ্চ কণ্ঠে তামিল ভাষায় কুমারকে সম্বোধন করে বললে, কুমার, আমি যেই পুলিশ বলে চিৎকার করে উঠব, তুমি তখনই ওই সাঁকোর উপর থেকে নদীর উপরে এক লাফ মারবে। তারপর জলের উপরে আর মাথা না জাগিয়ে ডুব সাঁতার দিয়ে ঠিক ওই সাঁকোর তলায় চলে আসবে। আমিও তোমার সঙ্গে সঙ্গেই থাকবো। তারপর যা করতে হবে যথাসময় বলে দেবো। পেছন থেকে অবলাকান্ত খাপ্পা হয়ে বলে উঠল, এই, তোরা ইন্ডিল মিন্ডিল করে কি কথা কইছিস রে? আমরা নিজেদের মধ্যে কথা কইছি। নিজেদের কথা? কিন্তু আমি বুঝতে পারছি না কেন। সেটা তোমার বিদ্যা বুদ্ধির দোষ, আমরা আর কি করব বলো। খবরদার, তোরা আর কোনো কথাই কইতে পারবি না। জো হুকুম জনাব। তারা তখন সাঁকোর প্রায় মাঝামাঝি জায়গায় এসে পড়েছে। বিমল আচম্বিতে পেছন পানে তাকিয়ে প্রচণ্ড উল্লাস ভরা কণ্ঠে চিৎকার করে উঠল, পুলিশ পুলিশ! কুমার, আর আমাদের ভয় নেই। পিছন দিকে তাকিয়ে দেখো, দলে দলে পুলিশের লোক এই দিকে ছুটে আসছে। অপরাধীদের কাছে পুলিশ নামের চেয়ে ভয়াবহ আর কিছুই নেই। বিমলের সেই উল্লসিত উক্তি শুনেই দস্যু দলের সবাই সচমকে আত্মহারার মতন পেছন দিকে ফিরে দাঁড়ালো। সেই সুযোগে বিমল ও কুমার সাঁকো থেকে লাফ মেরে নদীর জলের ভিতরে গিয়ে পড়ল। ডুব সাঁতার দিয়ে তারা দুজনে ঠিক সাঁকোর তলায় গিয়ে আবার জলের উপরে ভেসে উঠল। সঙ্গে সঙ্গে শুনলে উপরি উপরি বন্দুকের গর্জন। ছুরু করা বন্দুক! স্বভাবতই ওরা ভাববে আমরা নদীর এদিক বা ওদিক দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছি। কিন্তু কুমার, আমরা তা করব না। আমরা ওই সাঁকোর তলা দিয়েই বারংবার ডুব সাঁতার কেটে যেদিক থেকে এসেছি আবার সেই দিকেই চলে যাব। তারপর পায়ের কাছে যখন মাটি পাবো সেইখানেই আমরা গোপনে কিছুক্ষণ অপেক্ষা করব। সাঁকোর তলাটা ওরা দেখতে পাচ্ছে না, আর ওরা কল্পনাও করতে পারবে না যে যেদিক থেকে আমরা এসেছি আবার আমরা সেই দিকে ফিরে গিয়েই অপেক্ষা করছি। একবার ভেসে উঠে নিঃশ্বাস নিয়েই আবার ডুব সাঁতার দিতে দিতে তারা হাজির হলো সাঁকোর প্রান্ত দেশে। সাঁকোর তলায় নদীর জলের ওপর বিরাজ করছে কালো ছায়া। সেইখানে তারা জলের উপর কেবল নাক পর্যন্ত জাগিয়ে সম্পূর্ণ অদৃশ্য হয়ে চুপ করে বসে রইল। সেই অবস্থায় তারা শুনতে পেলে বহু দ্রুতপদের শব্দ, চিৎকার এবং মাঝে মাঝে বন্দুকের আওয়াজ। তারপরেই শোনা গেল অবলাকান্তের ক্ষণক্ষণে কণ্ঠস্বর। সে বলে উঠল, ওরে আর দরকার নেই আর এখানে গোলমাল করে। ওই হতভাগা বেটাদের নিয়েই এইখানে দাঁড়িয়ে বেশি মাথা ঘামাতে গেলে এক্ষুনি সত্যি সত্যি পুলিশ ফৌজ এসে পড়বে। তার চেয়ে হাতে যা পেয়েছিস তাই নিয়ে এখন তাড়াতাড়ি লম্বা দেওয়ার চেষ্টা কর। তখন সবে প্রাতরাশ শেষ হয়েছে। সুন্দরবাবু মস্ত বড় একটা বারমাসিকার ধরালেন। জয়ন্ত আলমারির ভেতর থেকে অপরাধ তত্ত্ব সম্বন্ধে একটা বই নিয়ে আবার নিজের সোফায় এসে বসল। মানিক টেনে নিলে খবরের কাগজখানা। হঠাৎ সিঁড়ির ওপর শোনা গেল একাধিক ব্যক্তির দ্রুত পদশব্দ। জয়ন্ত হাতের বইখানা সামনের টেবিলের উপরে রেখে মানিকের দিকে তাকালে জিজ্ঞাসু চোখে। মানিক তাকিয়ে রইল ঘরে ঢুকবার দরজার দিকে। ঘরের ভিতরে এসে দাঁড়ালো বিমল এবং কুমার। তাদের দুজনেরই চেহারা ছন্ন ছাড়ার মতো। সুন্দরবাবু তার মস্ত চুরুটে একটা জোর টান দিতে দিতে হঠাৎ থেমে গিয়ে বিমল এবং কুমারের দিকে তাকিয়ে সবিষয়ে বলে উঠলেন, জয়ন্ত তাড়াতাড়ি আসন ত্যাগ করে অত্যন্ত বিস্মিত স্বরে বলে উঠল, বিমলবাবু, কুমারবাবু, এ কি চেহারা আপনাদের? কি হয়েছে? আপনারা কোথা থেকে আসছেন? বিমল অত্যন্ত শ্রান্তভাবে একখানা চেয়ারের উপরে ধপাস করে বসে পড়ে বলল, আমরা আসছি জমালয় থেকে। মানে হচ্ছে এই যে আমরা আবার গিয়ে সেই অবলাকান্তের পাল্লায় পড়েছিলাম। সুন্দরবাবু ধর্মর করে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে তার হাতের চুরুটটা দূরে নিক্ষেপ করে বলে উঠলেন, বলেন কি মশাই, আপনারা আবার অবলাকান্তের দেখা পেয়েছেন নাকি? পেয়েছি বই কি, যথেষ্ট রূপেই পেয়েছি। আর একদিন অবলাকান্তের পাল্লা থেকে মুক্তি পেয়ে আপনি যেমন এইখানে হাজির হয়েছিলেন, আমরাও আজ তেমনি ভাবেই ভগ্নদূত রূপেই হাজির হয়েছি।
সুন্দরবাবু মুখ বেদান করে প্রায় 2-3 সেকেন্ড অবাক হয়ে রইলেন। তারপরে বললেন, অবলাকান্ত আবার সুন্দরবনের নদীতে নদীতে নৌবিহার আরম্ভ করেছে নাকি? না, এবারে সে সুন্দরবনের বাইরে স্থলপথে আবির্ভূত হয়ে রেলগাড়ি লুণ্ঠন করেছে। সেই গাড়িতেই ছিলুম আমরা। আমাদেরও সে গ্রেফতার করেছিল। রেলগাড়ি লুণ্ঠন নাকি আমাদের গ্রেফতার করা, কোনটা যে ছিল তার মুখ্য উদ্দেশ্য, সে কথা আমরা ঠিক করে বলতে পারি না। মানিক 2 চক্ষু বিস্ফারিত করে বললে, বলেন কি মশাই, অবলাকান্ত আপনাদেরও গ্রেপ্তার করেছিল, কিন্তু আপনারা মুক্তি পেলেন কেমন করে? চিন্তা শক্তি প্রয়োগ করে। কিরকম? তাহলে আগে সব কথা শুনুন। তারপরে বিমল যে কাহিনী বললে পাঠকদের কাছে তার অধিকাংশই বলেছি প্রথম পরিচ্ছেদে, কাজেই সেসব কথার আর পুনরুক্তি না করে এখানে কেবল তার পরের ঘটনা বিমলের ভাষাতেই তুলে দেওয়া হলো। সাঁকোর আচ্ছাদন মাথার উপরে রেখে আমি আর কুমার বারংবার ডুব সাঁতার কাটতে কাটতে যেদিক থেকে এসেছিলুম, সাঁকোর ঠিক সেই প্রান্তে গিয়ে পায়ের তলায় পৃথিবীর মাটি খুঁজে পেলুম। যে কারণেই হোক, অবলাকান্ত তার দলবল নিয়ে আমাদের আর পুনরাবিষ্কার করবার চেষ্টা করলে না। খুব সম্ভব বেশি খোঁজাখুঁজি করবার সময় তার হাতে ছিল না, কেননা সেখানে রেলওয়ে পুলিশের এসে পড়বার সম্ভাবনা ছিল যে কোনো মুহূর্তেই। সাঁকোর উপরে ব্যস্ত পদশব্দ শুনে বুঝতে পারলুম ডাকাতের দল দ্রুত বেগে নদীর অন্য পাড়ের দিকে ছুটে গেল। ঠিক সেই সময় নামলো ঝমঝম করে প্রবল ধারা বৃষ্টি। সেই বৃষ্টিকে আমার মনে হলো স্বর্গের অভাবিত আশীর্বাদের মতন। আমি বেশ বুঝতে পারলুম অবলাকান্ত তার দলবল নিয়ে আজ পালিয়ে যাচ্ছে বটে, কিন্তু তার গুপ্ত আস্তানা আবিষ্কার করতে আমাদের আর বিশেষ বেগ পেতে হবে না। আমিও বুঝতে পেরেছি বিমলবাবু, সত্য সত্যই এই বৃষ্টি হচ্ছে ঈশ্বর প্রেরিত। এই রে, 2 পাগলে আবার হেয়ালি শুরু করলো। বৃষ্টি তো চিরকালই ঈশ্বর প্রেরিত হয় বলেই জানে, কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে অবলাকান্তের আড্ডার সম্পর্কটা কি বাবা? উফ, তোমাদের কথার না কিচ্ছুই মানে হয় না। বিমল ও জয়ন্ত কোনো উত্তর না দিয়ে হাসতে লাগলো। কুমার বললে, সুন্দরবাবু, বৃষ্টিপাতের সঙ্গে অবলাকান্তের আস্তানার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শুনেছেন তো, সে তার দলের শতাধিক লোক নিয়ে অদৃশ্য হয়েছে বটে, কিন্তু তারা পাখি নয়, তারা হচ্ছে মানুষ। তারা যে পাখি নয় সে কথা আমিও জানি। তুমি আবার একটা নতুন হেয়ালি সৃষ্টি করলে। এখানে এখানে হঠাৎ পাখির কথা উঠলো কেন? অবলাকান্তরা হচ্ছে মানুষ। পাখির মতন তারা শূন্য পথ দিয়ে উড়ে পালাতে পারে না, স্থলপথ দিয়ে তাদের পালাতে হবেই, আর তাদের যেতে হবে এই পৃথিবীর মাটি মারিয়েই। এইবারে কিঞ্চিত আলোকিত হলেন কি? মোটেই নয়, মোটেই নয়। 2 চোখে এখনো আমি গভীর অন্ধকার দেখছি। সুন্দরবাবু, আপনি যে অন্ধকারের বন্ধু সেটা আমরা চিরদিনই জানি, কিন্তু দয়া করে আজ একটিবার কল্পনা শক্তি প্রয়োগ করে সমস্ত ব্যাপারটা তলিয়ে বোঝবার চেষ্টা করুন না কেন? আবার কি বোঝবার চেষ্টা করবো? হ্যাঁ, আমি তোমাদের এসব হেয়ালির কোনো ধারই ধারি না। ধাঁধার জবাব দেবার বয়স আমার নেই। সুন্দরবাবু, আপনি ঠিক বালকের মতন কথাটা বলেছেন, কিন্তু আপনার মতন পুরাতন পুলিশ কর্মচারীর বোঝা উচিত যে বৃষ্টিপাতের ফলে মাঠ হয় কর্দমাক্ত, আর সেই ভিজে মাটির উপরে যারা পদচালনা করে যাবে, পৃথিবী তাদের সকলেরই পদচিহ্ন রক্ষা করবে সযত্নে। আমরা যদি অবিলম্বে কলকাতা ছেড়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হতে পারি, তাহলে সেই সব পদচিহ্নের অনুসরণ করে অনায়াসেই খুঁজে বার করতে পারবো কিন্তু ডাকাতদের গোপন আস্তানা। এখনো কি আমাদের কথা হেয়ালি বলেই মনে হচ্ছে? সুন্দরবাবু 2 চক্ষু ভাটার মতন করে তুলে বললেন, বুঝতে পেরেছি ভাই জয়ন্ত, বুঝতে পেরেছি। এইবারে আমি স্বীকার করছি, এতক্ষণ আমি একটা আস্ত গাধার মতন কথা বলছিল। ঠিক বলেছ, ওই বৃষ্টি অবলাকান্তের হাতে চকচকে লোহার হাত করেই পরিয়ে দেবে। বিমল উঠে দাঁড়িয়ে বললে, কিন্তু আমাদের হাতে আর মোটেই সময় নেই। মাঠের উপর দিয়ে কত মানুষ আর কত জন্তু চলে বেড়ায়। আমরা যেসব পদচিহ্ন অনুসরণ করতে চাই সেগুলো অদৃশ্য হতে বেশি দেরি লাগবে না। বিমলের মুখের কথা কেড়ে নিয়ে জয়ন্ত বললে,
সুতরাং অবিলম্বেই আমাদের ঘটনাস্থলে যাত্রা করা উচিত। বিমলবাবু, ঘটনাস্থলে গিয়ে পৌঁছতে আমাদের কত দেরি লাগবে? ঘন্টা আড়াই হয়তো লাগবে, কিন্তু যে ট্রেন আমাদের সেখানে নিয়ে হাজির করবে এখনো 1.5 ঘন্টার আগে সে কলকাতার স্টেশন ত্যাগ করবে না। ইতিমধ্যে আপনারাও প্রস্তুত হয়ে নিন। আমি আর কুমারও এই জামা কাপড় ত্যাগ করে খানিকটা ভদ্রলোক সাজি, আর কিঞ্চিত আহার্য গ্রহণ করে খানিকটা চাঙ্গা হয়ে উঠি। কি বলেন? তথাস্তু। সুন্দরবাবু, আপনিও আমাদের সঙ্গে যাবেন নাকি? যাব না আবার? ওই অবলাকান্ত বেটা সুন্দরবনের নদীতে নদীতে আমাকে যা নাকানি চোবানি খাইয়েছে, তার আগে আর পরেও সে আমাদের কম জ্বালিয়ে মারেনি। তাকে হাতের কাছে পেলে আমি তার আস্ত মুন্ডুটা চিবিয়ে খেতেও আপত্তি করব না। আমি এখনই বড় সাহেবের কাছে ছুটলুম। অবলাকান্তরা দলে খুব ভারী শুনছি, সঙ্গে মিলিটারি পুলিশ থাকা দরকার। আর আপনাদের ওই মিলিটারি পুলিশের চেয়েও বেশি কাজ করতে পারবে আমাদের প্রিয়তম বাঘা। পদচিহ্নের গন্ধ শুকতে সে হচ্ছে মস্ত বড় ওস্তাদ। কি বলো বিমল, তাকেও সঙ্গে নেওয়া উচিত নয় কি? বিমল গাত্রোত্থান করে বললে, নিশ্চয়ই, সে কথা আর বলতে। বিমল ও জয়ন্ত প্রভৃতি সদল বলে যখন আবার সেই নদী এবং সেতুর কাছে এসে দাঁড়ালো, বেলা তখন 4টে বেজে গেছে। সেতু পার হয়ে তারা নদীর অন্য তীরে গিয়ে উপস্থিত হলো। সর্বাগ্রে মহা আনন্দে লাফাতে লাফাতে ছুটে যাচ্ছে বাঘা। বোধহয় সে আন্দাজ করতে পেরেছিল যে আজ আবার কোনো একটা নতুন অভিযানের সূত্রপাত হবে। বাঘার পরেই ছিল বিমল এবং জয়ন্ত। সেতুর অন্য প্রান্তে গিয়ে জয়ন্ত চেঁচিয়ে বললে, সুন্দরবাবু, পুলিশ ফৌজ এখন সাঁকোর উপরেই অপেক্ষা করুক। এখানকার মাটির উপরে আমাদের পরীক্ষা শেষ হওয়ার আগে যত রকম লোকের পদচিহ্ন পড়বে ততই ভালো। কিন্তু আজ সারাদিন ধরে এই সাঁকোর উপর দিয়ে স্থানীয় কত লোক যে আনাগোনা করেছে, তুমি কি সেটা হিসাব করে বলতে পারো? জয়ন্ত একবার মাঠের মাটির উপরে চোখ বুলিয়ে নিয়ে বলল, বিমলবাবু, যারা ট্রেন আক্রমণ করেছিল তাদের পায়ে জুতো ছিল কিনা বলতে পারেন? আমি যত লোককে দেখেছি তাদের কারুরই পা কিন্তু খালি ছিল না। আচ্ছা, এই জায়গাটা দেখছি বেশ নির্জন। এখানে কাদার উপরে যতগুলো পায়ের দাগ রয়েছে তার অধিকাংশই হচ্ছে খালি পায়ের দাগ। কয়েকটা জুতো পরা পায়ের দাগও রয়েছে বটে, কিন্তু ওগুলো ডাকাতদের পায়ের দাগ নয় বলেই তো মনে হচ্ছে। আমারও সেই বিশ্বাস। এরকম বিশ্বাসের কারণ কি শুনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসামিদের জুতোর দাগের ওপর কি ডাকাত বলে ছাপ মারা থাকবে? না সুন্দরবাবু, তা থাকবে না, কিন্তু আমি এখানে ডাকাতদের পায়ের দাগ দেখবার আশাই করি না। কেন? তারা সাঁকোর ওপর থেকে মাটিতে পা না ফেলে পাখির ঝাঁকের মতন কি হুশ করে উড়ে পালিয়েছে? তাও নয়, কিন্তু আমি বিমলবাবুর মুখে শুনেছি ডাকাতরা সাঁকো পার হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ ভেঙে নাকি বৃষ্টি নেমেছিল। তখনও এখানকার মাটি ভালো করে ভিজতে পারেনি, তাই এখানে ডাকাতদের পায়ের ছাপ আবিষ্কার করা সম্ভবপর নয়। ডাকাতদের দলে লোক ছিল নাকি শতাধিক। অতগুলো লোক এই মাঠের ওপর দিয়ে যখন একসঙ্গে অগ্রসর হয়েছে, তখন আর কিছু দূর এগোলে আমরাও তাদের পদচিহ্ন নিশ্চয়ই খুঁজে বার করতে পারব। এখানে যেসব পথিক পায়ের দাগ রেখে গিয়েছে, বৃষ্টি আসবার অনেক পরেই তাদের আবির্ভাব হয়েছিল। মাঠের উপর দিয়ে সকলে কিছু দূর পর্যন্ত অগ্রসর হয়ে আবার থেমে দাঁড়িয়ে পড়ল। সেখান থেকে আরম্ভ হয়েছে পুরো ঘাস ভরা জমি। এতক্ষণ কাদার উপরে যেসব পথিকের পায়ের দাগ দেখা যাচ্ছিল, সেগুলো পায়ে চলা মেটে পথ ধরে সেইখান থেকে বেঁকে ডান দিক ধরে বরাবর চলে গিয়েছে। কিন্তু সে পথের উপরে তখনও কোনো বৃহৎ জনতার পদচালনার চিহ্ন দেখতে পাওয়া গেল না। সুন্দরবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন, কি আশ্চর্য! ডাকাতগুলো তবে কি সত্যি সত্যি মাটিতে পা না দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে? কি হে জয়ন্ত, কাল বৃষ্টি পড়েছিল বলে তোমরা তো খুব খুশি হয়ে উঠেছিলেন, কিন্তু এখন কোথায় গেল ডাকাতদের পায়ের দাগ? আপনারা এখানেই খানিক্ষণ অপেক্ষা করুন, মাঠের ঘাসের উপর দিয়ে আমি একবার এদিক ওদিকটা ঘুরে আসি। বলেই সে মুখ নামিয়ে নত দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে মাঠের উপর দিয়ে নানা দিকে ঘোরাঘুরি করতে লাগল।
মাঝে মাঝে সে আবার মাটির উপরে বসে পড়ে এবং কখনো বা দস্তুর মতন হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে থাকে। সুন্দরবাবু বললেন, দেখো দেখো একবার জয়ন্তর কাণ্ড, মাঠের ওপরে হামাগুড়ি দিয়েও কি করছে বলো দেখি মানিক। বোধহয় ঘাস খাবার চেষ্টা করছে। হঠাৎ দূর থেকে জয়ন্ত সানন্দে চেঁচিয়ে উঠে বললে, পেয়েছি পেয়েছি, আপনারা সবাই এখানে আসুন। সকলে যখন তার কাছে গিয়ে হাজির হলো, জয়ন্ত প্রফুল্লভাবে বললে, গোড়াতেই আমি আন্দাজ করেছিল যে কাঁচা মেটে পথ দিয়ে নিরীহ মানুষরা আনাগোনা করে। ডাকাতরা নিশ্চয়ই সে পথের পথিক হবে না, কারণ কাছাকাছি কোনো লোকালয়ে নিশ্চয়ই তাদের কোনো আস্তানা নেই। অপথ বিপথ কিংবা কুপথ দিয়েই তারা নিশ্চয়ই যাবে এমন কোনো বিজন নিরালা জায়গায়, যেখানে পৃথিবীর সাধারণ লোকের দৃষ্টি থেকে সহজেই নিজেদের আড়ালে রাখা যায়। এই পথহীন মাঠের উপরে আমি তাদের পদচিহ্ন আবিষ্কার করেছি। এই দেখুন। সে মাঠের উপরে অঙ্গুলি নির্দেশ করলে। সুন্দরবাবু এধারে ওধারে দৃষ্টি চালনা করে বললেন, দেখ যত সব বাজে কথা, কোথায় এখানে পায়ের দাগ জয়ন্ত? বিমল বাবু, আপনি কিছু বুঝতে পারছেন কি? জয়ন্ত বিমলের দিকে ফিরে বললে, আপনি কিছু বুঝতে পারছেন কি? পারছি বই কি, এখানকার ঘাসের উপর দিয়ে পায়ে হেঁটে অনেক লোকই এগিয়ে গিয়েছে। হ্যাঁ, দেখুন সুন্দরবাবু, মাঠের এই অংশের জমির উপরের ঘাসগুলো কত বেশি নেতিয়ে পড়েছে। আর কেবল তাই নয়, ভারী ভারী পায়ের চাপে অনেক ঘাসই কাল মাটির উপরে একেবারে শুয়ে পড়েছিল। আজও তারা আর খাড়া হয়ে উঠতে পারেনি। কতগুলো ঘেঁষো ফুল একেবারে পিষে মরে গিয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন কি? অথচ একটু এ পাশে ও পাশে ঘুরে দেখুন, সেখানকার ঘাসগুলো কেমন সজীব আর সতেজভাবে খাড়া হয়ে হাওয়ায় দুলছে। তাদের একটা ফুলও কিন্তু খসে পড়েনি। তাই তো, সত্যিই তো, এসব তো আমারও লক্ষ্য করা উচিত ছিল। মাঠের জমির ঘাস যেখানে নিস্তেজ বা ফুল ছড়িয়ে মাটির উপরে শুয়ে রয়েছে, সেইখান দিয়ে সকলে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। জয়ন্তের কথায় সুন্দরবাবুর সশস্ত্র পুলিশ বাহিনীকেও পেছনে পেছনে আসবার জন্য ইশারা করলেন। মাঠের প্রান্তে ছিল বহুদূর পর্যন্ত বিস্তৃত নিবিড় এক অরণ্য। দূর থেকে দেখা যাচ্ছিল দিক চক্রবাল রেখাকে আচ্ছন্ন করে সেই অরণ্যের উপরে পাহারা দিচ্ছে বিপুল দেহ বনস্পতির দল। এক একটি বৃক্ষ আবার তাল নারিকেল কুঞ্জেরও মাথা ছাড়িয়ে আকাশের দিকে উঠে গিয়েছে পত্রবহুল অসংখ্য বাহুর দ্বারা, যেন বন্দি করবার জন্য শূন্যতাকে। সকলে যখন সেই মাঠের প্রান্তদেশে গিয়ে দাঁড়ালো, তখন দেখা গেল সেখানে এমন একটি মেটে পথের রেখা রয়েছে যার উপরে তৃণদের শ্যামল আবরণ আর নেই। অরণ্যের বক্ষ ভেদ করে সোজা চলে গিয়েছে সেই পথের রেখা। কুমার বললে, বাহ, পায়ের দাগগুলো এইবারে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। একজন নয়, দুজন নয়, পথের দুদিক জুড়ে অগুন্তি লোকের পায়ের দাগ। বাঁচা গেল বাবা, বাঁচা গেল। শুয়ে পড়া মরা ঘাস আর ঝরা ঘেঁষো ফুল দেখে আসামিদের পিছনেও কি চারটিখানে কথা। এতক্ষণ আমার সন্দেহ হচ্ছিল, ভাবছিলুম জয়ন্ত আমাদের সঙ্গে মজা করছে, কিন্তু আর সন্দেহ করবার কোনো উপায়ই নেই। এই পায়ের দাগগুলো নিশ্চয়ই আমাদের যথাস্থানে নিয়ে গিয়ে হাজির করবে। চলো চলো, এগিয়ে চলো। ঘাসের উপরে শুক্র প্রমাণ দেখে সুন্দরবাবু যে খুশি হচ্ছিলেন না, সেটা আমি অনেকক্ষণ ধরে টের পাচ্ছিলাম। তা খুশি হবে কেমন করে? মোটা দেহ আর মোটা বুদ্ধি নিয়ে ভগবান এমন অনেক জীবকে পৃথিবীতে পাঠিয়েছেন, মোটা প্রমাণ না পেলে যারা মোটামুটি কিছুই বুঝতে পারে না। সুন্দরবাবু তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তুমি জানো মানিক, আমরা চলেছি এখন দস্যু বাহিনীর সঙ্গে জীবন পণ করে যুদ্ধ করতে। এটা কি তোমার হালকা রসিকতা করবার সময়? তোমার স্থান কাল পাত্র জ্ঞান নেই? মানিক আবার সকৌতুকে ভুরু নাচিয়ে সুন্দরবাবুকে আরও কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু সে মুখ খোলবার আগেই বিমল তাড়াতাড়ি বলে উঠল, চলুন চলুন, এখানে দাঁড়িয়ে এখন কথা কাটাকাটি করবার সময় নেই, শিগগির এগিয়ে চলুন। আবার সবাই অগ্রসর হল। পথের দুই ধারে ঘন সন্নিবিষ্ট বৃক্ষের দল এমনভাবে দুই দিক থেকে শাখা বাহু বাড়িয়ে দাঁড়িয়েছিল যে উপর দিকে তাকালে দেখা যায় না আর সমুজ্জ্বল নীলাকাশকে দেখা যায় কেবল ছায়া ভরা মর্মরিত সবুজ পত্রদের চন্দ্রাতল।
লাঙলকে পতাকার মতন ঊর্ধ্বে তুলে সর্বাগ্রে সগর্বে এগিয়ে যাচ্ছিল বাঘা এবং তারপরেই জয়ন্ত। সে বললে, সবাই চটপট পা চালিয়ে দিন, এখনও দিনের আলো আছে, এখনও বনের ভিতরে নজর চলছে। অন্ধকারে অন্ধ হওয়ার আগেই আমাদের অবলাকান্তের আস্তানায় গিয়ে হাজির হতে হবে কিন্তু। প্রায় মিনিট 15 ধরে সবাই এগিয়ে চলল দ্রুত পদে। হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ে জয়ন্ত বললে, দেখুন বিমলবাবু, দেখুন পায়ের দাগগুলো এইখানে মোড় ফিরে আরও সরু একটা পথ জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকেছে। তারপর হেঁট হয়ে মাঠের দিকে তাকিয়ে বিপুল বিস্ময়ে সে বলে উঠল, কিন্তু এ কি ব্যাপার, এ কি? বিমলও মাটির দিকে হেঁট হয়ে ভালো করে দেখে বললে, ব্যাপার কি জয়ন্তবাবু? যে পায়ের দাগগুলো বাঁদিকের ওই সরু পথের ভিতরে গিয়ে ঢুকেছে, সেগুলোকে মারিয়ে অসংখ্য পায়ের দাগ আবার বেরিয়ে এসেছে বাইরের দিকে। পদচিহ্নগুলো বাইরের দিকে বেরিয়ে এসে বাঁ দিকে, অর্থাৎ আমরা যে পথের উপরে দাঁড়িয়ে আছি এই পথ ধরেই সোজা চলে গিয়েছে। এরই বা মানে কি? মানে আবার কি? ডাকাত বেটারা কাল কোনো কারণে একবার ওই বাঁদিকের পথ ধরে জঙ্গলের ভিতরে গিয়েছিল, তারপর আবার বেরিয়ে এসে আমরা যে বড় পথের ওপর দাঁড়িয়ে আছি সেইটে ধরেই আবার এগিয়ে গিয়েছে নিজেদের আড্ডার দিকে। জয়ন্ত নীরবে সেইখানে হাঁটু গেড়ে মাটির উপরে বসে পড়ল। তারপর হামাগুড়ি দিয়ে একবার এদিকে আর একবার ওদিকে গিয়ে বললে, সুন্দরবাবু, আপনি যা ভাবছেন সেটা কিন্তু ঠিক নয়। কেন? বেঠিকটা কোনখানে? ভালো করে চেয়ে দেখুন। আমরা এতক্ষণে যে পায়ের দাগগুলো দেখে এগিয়ে আসছিলাম আর যেগুলো মোড় ফিরে ওই বাঁদিকের সরু পথের ভিতরে ঢুকেছে, তাদের অনেকগুলোই কিন্তু ভিজে মাটির ভিতরে চেপে বসে গিয়েছে। এখানে রোদ আসে না বলে ওইসব পদচিহ্নের ওপর থেকে এখনো কিন্তু বৃষ্টির জল শুকিয়ে যায়নি। দেখুন, এক একটা পদচিহ্ন কত গভীরভাবে মাটির ভিতরে বসে গিয়েছে। এর মানে হচ্ছে এগুলো হৃষ্টপুষ্ট সুবৃহৎ দেহের পায়ের ছাপ। এগুলোর মধ্যে এখনো কিছু কিছু বৃষ্টির জল কিন্তু জমে আছে। কিন্তু যে পায়ের দাগগুলো বাঁ দিকের ওই সরু পথটার ভিতর থেকে আবার বাইরে এসে এই বড় পথটা ধরে আমাদের সামনের দিকে এগিয়ে গিয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু জলের কোনো চিহ্নই নেই। এ থেকে আমাদের কি বুঝতে হবে বলুন দেখি তো? বুঝতে হবে ঘোড়ার ডিম, শুকনো আর ভিজে পায়ের দাগ, খালি হেঁয়ালি, খালি হেঁয়ালি। সুন্দরবাবু, হেঁয়ালি বোঝাই হচ্ছে গোয়েন্দার ব্যবসা। যদি অপরাধ না নেন তো ব্যাপারটা কি হয়েছে তা আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি। হাতি গেল, ঘোড়া গেল, ভেড়া বলে কত জল। আমি হচ্ছি পুরনো পুলিশের লোক, আর আপনি পুলিশও নন, জয়ন্তর মতন শখের গোয়েন্দাও নন। আপনি এবার আমাকে কি বোঝাতে চান মশাই? না সুন্দরবাবু, আপনার কাছে আমি কিছুই নয়। আপনার মতো মাতঙ্গের কাছে আমি হচ্ছি সামান্য একটা পতঙ্গ মাত্র। তবে কি জানেন, মুনিরও কখনো কখনো মতিভ্রম হয়। আমার মতিভ্রমটা হলো কোথায় সেইটাই আমি জানতে চাই। যে দেখুন সুন্দরবাবু, আমরা এতক্ষণ যে পায়ের দাগগুলো অনুসরণ করছিলাম তাদের অনেকগুলোর ভিতরে যে বৃষ্টির জল জমে আছে, জয়ন্তবাবু তো সেটা এখনই আমাদের দেখিয়ে দিলেন। এর কি অর্থ তাও আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কাল বৃষ্টির ভিতর দিয়ে ডাকাতের দল এই পথ ধরে এগিয়ে এসেছিল। তারপর তারা ঢুকেছিল বাঁদিকের পথ ধরে ওই জঙ্গলের ভিতরে, কিন্তু তখনও মনে হয় বৃষ্টি পড়ছিল। তাই ওই পদচিহ্নগুলোর উপরে এখনো অল্প বিস্তর বৃষ্টির জল জমে আছে। কিন্তু যে পদচিহ্নগুলো ওই বাঁদিকের ছোট পথ ধরে বাইরে বেরিয়ে এসে আবার এই বড় পথ ধরেই আমাদের সামনে দিয়ে এগিয়ে গিয়েছে, সেগুলো হচ্ছে একেবারে শুকনো। এখানকার মাটি ভিজে, তাই এই ভিজে মাটির উপরে পদচিহ্ন পড়েছে বটে, কিন্তু আমাদের এই সামনের দিকের পদচিহ্নগুলোর কোনোটার ভিতরেই যখন বৃষ্টির জল জমে নেই, তখন বুঝতে হবে যে এই পদচিহ্নগুলোর উৎপত্তি হয়েছে বৃষ্টি থেমে যাওয়ার পরেই। বেশ তো, তাতে হয়েছেটা কি? জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে, বাঁদিকের ওই সরু পথের ভেতর দিয়ে এই যে অসংখ্য শুকনো পদচিহ্ন আবার বাইরে এসে বড় পথটা ধরেই সোজা এগিয়ে গিয়েছে, সেগুলোর প্রত্যেকটাই কত গভীরভাবে মাটির ভিতরে বসে গিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন কি? গেলই বা মাটির ভিতরে গভীরভাবে বসে,
তা নিয়ে আমাদের এতটা মাথা ব্যথা হওয়ার কারণ কি? কারণ কি জানেন? এই নতুন শুকনো পায়ের দাগগুলো হচ্ছে এমন একদল লোকের যারা ওই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এসে প্রাণপণ বেগে ছুটে আবার এই বড় পথ ধরে এগিয়ে গিয়েছে। মানুষ যখন খুব বেগে ছোটে তখন প্রত্যেক পদেই তাকে লাফ মারতে হয়, আর সেই জন্যই তখন তার পদচিহ্ন গভীরভাবে বসে যায় ভিজে মাটির ভিতরে। তোমাদের এই আবিষ্কারে নতুনত্ব আছে। বেশ, তারপর? এইবারে জয়ন্তর কণ্ঠস্বর হয়ে উঠল রীতিমতো ক্রুদ্ধ। সে বললে, সুন্দরবাবু, আপনি বোঝালেও যদি না বোঝেন তাহলে তো আমাদের হারই মানতে হয়। আপনাকে বোঝাবার জন্য তো আমরা এখানে আসিনি, আমরা এসেছি এক দুর্ধর্ষ দস্যু দলকে গ্রেপ্তার করতে। এখানকার মাটি ভিজে না হলে আমরাও কিন্তু কিচ্ছু বুঝতে পারতাম না, কারণ তাহলে সামনের দিকের এই নতুন পদচিহ্নগুলো আমাদের কিন্তু কারোরই চোখে পড়তো না। কিন্তু মাটি ভিজে বলেই আন্দাজ করতে পারছি যে একদল লোক অত্যন্ত তাড়াতাড়ি এখান থেকে ছুটে চলে গিয়েছে। তাদের এতটা তাড়াতাড়ির কারণ নিশ্চয়ই তারা কোনো কিছু বিভীষিকা দেখেছে। কিন্তু কি সেই বিভীষিকা? সুন্দরবাবু কিঞ্চিত হতবম্ব হয়ে বাঁ হাতে টুপি খুলে ডান হাতে মাথা চুলকোতে লাগলেন নীরবে। কুমার বললে, বিভীষিকা হচ্ছি আমরা। নতুন ওই পায়ের দাগগুলো যখন সজল নয়, তখন খুব সম্ভব ওগুলোর সৃষ্টি হয়েছে আজকে, হয়তো একটু আগেই। ব্যাপারটা বেশ বোঝা যাচ্ছে। আমরা যে সদল বলে এই বনের ভিতরে এসে ঢুকেছি, ডাকাতরা সেটা আগেই টের পেয়েছে। তারা তাই ওই বড় পথটা ধরে ছুটে চম্পট দিয়েছে। সুন্দরবাবু ভেঙেও মচকাবার পাত্র নন। বললেন, চম্পট দিয়ে যাবে কোথায় শুনি? হ্যাঁ, তাদের পায়ের দাগগুলো তো এখন ওই মাটির উপরেই আঁকা আছে। তারা কালকেই পালাক আর আজকেই পালাক, দাগগুলো তো তারা আর মুছে দিয়ে যেতে পারেনি। সুতরাং তোমাদের এসব গবেষণার কোনো অর্থই হয় না। চলো, আমরা এই শুকনো পায়ের দাগগুলো ধরেই সামনের দিকে এগিয়ে যাই। সুন্দরবাবু, আপনি হচ্ছেন অসম্ভব মানুষ। যুক্তির দ্বারা আপনাকে দমাতে পারে এমন পাষণ্ড বোধ হয় ত্রিভুবনে জন্মায়নি। দাদা, একবার পায়ের ধুলো দিন। মানিকে, তুমি আমাকে চিনতে পেরেছ। যাক, আজ আর তোমার কথায় রাগ করব না। ধন্যবাদ। বাজে কথায় সময় কাটাবার সময় নেই। আমরা যতক্ষণ এইখানে দাঁড়িয়ে কথা কাটাকাটি করব ততক্ষণে ডাকাতরা কিন্তু আরো দূরে গিয়ে পড়বে। পায়ের দাগ অত্যন্ত স্পষ্ট। এই দাগ দেখেই আমাদের এখন ছুটে এগিয়ে যেতে হবে। সর্বাগ্রে বাঘাই যেন বুঝতে পারলে জয়ন্তর কথা। ঘন ঘন লেজ নাচিয়ে সামনের দিকে মারলে সে এক লম্বা দৌড়। দুধারে প্রায় যেন নিরেট জঙ্গলের প্রাচীর, তারই মাঝখান দিয়ে সোজা চলে গিয়েছে তাজা পায়ের দাগ আঁকা সেই পথটা। বিমল ও জয়ন্ত প্রভৃতি প্রায় মিনিট 10 ধরে অগ্রসর হয়েও দেখলে সেখানকার কাঁচা মাটি তখনও পদচিহ্নগুলোর ছাঁচ তুলেছে তেমনি গভীর রূপে। বোঝা গেল ডাকাতরা এতদূর এগিয়েও তাদের দ্রুতগতি বন্ধ করেনি। সুন্দরবাবু ফোঁস করে হাঁপাতে হাঁপাতে বললেন, বাপরে, আমার এই দেহ নিয়ে এত দৌড়ি কি পোষায় বাবা? মানিক ছুটতে ছুটতেই চোখ মোটকে বললে, কেন পোষবে না মশাই? আপনি তো হাতির ছোট্ট সংস্করণ ছাড়া আর কিছুই না। হাতিরা যে তাদের অমন ভারী আর বিরাট দেহ নিয়ে বিলক্ষণ ছোটাছুটি করতে পারে। মানিক, এইবারে তুমি ঠকলে। যখন তখন তুমি আমাকে হাতি বলে গালাগাল দাও। আজ তোমার নিজের কথাতেই প্রমাণ হয়ে গেল যে আমি মোটেই হাতি নই। কারণ হাতি হলে আমিও খুব ছোটাছুটি করতে পারতাম। সবাই দাঁড়িয়ে পড়ুন। পায়ের দাগগুলো কিন্তু আর সামনের দিকে এগোয়নি। এখান থেকেই বেঁকে ডান পাশের ওই জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকেছে। এখন আমাদের কি করা উচিত বিমলবাবু? চারিদিকে তো সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। একটু পরেই আমাদের চোখও অন্ধ হয়ে যাবে। বিমলের জবাব দেওয়ার আগে আচম্বিতে অরণ্য কাঁপিয়ে কোথা থেকে গর্জন করে উঠল কয়েকটা বন্দুক। সকলকার মাথার উপর দিয়ে কতগুলো বুলেটও যে সশব্দে বাতাস কেটে ছুটে চলে গেল তা বুঝতেও কারোর দেরি হলো না। জয়ন্ত আবার চিৎকার করে বললে, ওই ডান পাশের বনের ভিতর থেকে গুলি ছুটে আসছে। আমাদের বধ করবার জন্য ডাকাতরা এখানে ফাঁদ পেতে রেখেছে। সবাই ডান পাশের বনের দিকে মুখ করে মাটির উপরে লম্বা হয়ে শুয়ে পড়ুন।
তারপর হতভাগাদের বুঝিয়ে দিন যে আমাদেরও বন্দুকের অভাব নেই। কুমার, জয়ন্তবাবু, মানিকবাবু, আসুন, আমরা চারজন মাটির উপরে হামাগুড়ি দিয়ে এই পথ ধরে সোজা এগিয়ে যাই। কেন বিমলবাবু? ওদিকে তো ডাকাতদের পায়ের দাগ নেই, ওদিকে গিয়ে আমরা কি করব? এখন কিছু জিজ্ঞাসা করবেন না, কেবল জেনে রাখুন আমার মাথায় একটা ফন্দি এসেছে। বিমল, জয়ন্ত, কুমার ও মানিক একসঙ্গে হামাগুড়ি দিয়ে সেই পদচিহ্নহীন পথটা ধরে যতটা সম্ভব দ্রুত বেগে অগ্রসর হলো। সুন্দরবাবু তাদের দিকে কটমট করে তাকিয়ে বললেন, বিপদ দেখে কাপুরুষের মতন পালিয়ে যাওয়া হচ্ছে। তোমরাই আবার অ্যাডভেঞ্চার চাও, গোয়েন্দাগিরি করতে চাও। আরে ছ! বিমল, জয়ন্ত ও কুমার হাসতে লাগলো, কিন্তু দুষ্ট মানিক সেইভাবে যেতে যেতেই পেছন দিকে মুখ ফিরিয়ে বললে, জয় বীরপুরুষ সুন্দরবাবুর জয়। আপনার মতন বীরপুরুষের কাছে আমাদের মতন কাপুরুষদের থাকা উচিত নয় বলেই তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ছি। সুন্দরবাবু বোধ করি কি একটা খুব কড়া জবাব দিতেই যাচ্ছিলেন, কিন্তু তখনই ওদিক থেকে তেড়ে এলো আর এক ঝাঁক উত্তপ্ত বুলেট। একটা বুলেট তার মাথা বাঁচিয়েও টুপির ওপর দিয়ে ছ্যাঁদা করে বেরিয়ে গেল। দুই চোখে অগণ্য সর্ষে ফুল দেখে এবং বাপরে বলে চিৎকার করে তিনি তখনই লম্বা হয়ে শুয়ে পড়লেন। তারপর বিপুল ক্রোধে চিৎকার করে বললেন, বাপরে! এই সে ভাই, চালাও গুলি, চালাও গুলি! শুয়োরের বাচ্চাদের বুঝিয়ে দাও আমাদের কাছে ওদের চেয়ে ঢের বেশি বন্দুক আছে। সিপাহীরা তার আগেই বুদ্ধিমানের মতন ভূমির উপরে লম্বমান হয়েছিল। তারাও অদৃশ্য শত্রুদের উদ্দেশ্যে বারংবার বন্দুক ছুটতে শুরু করল। দুই পক্ষের বন্দুকের চিৎকারে সেই বনভূমির শান্তিপূর্ণ আবহ যখন ধ্বনিত, প্রতিধ্বনিত ও বিষাক্ত হয়ে উঠেছে, বিমল, কুমার, জয়ন্ত ও মানিক তখন হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়েছে বেশ খানিকটা। হঠাৎ বিমল লাফ মেরে দাঁড়িয়ে উঠে বললে, ব্যাস, আর আমাদের চতুষ্পদ জন্তুর মতন পথ চলতে হবে না। শত্রুদের গুলিগোলাগুলি এখান থেকে অনেক দূরে ছোটাছুটি করছে। এইবারে আমরাও দুই পদে নির্ভর হয়ে দাঁড়িয়ে দু একটা কথা কইতে পারি। জয়ন্ত উঠে বিমলের পাশে গিয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বললে, এতক্ষণে আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন বলুন না। এইবারে আপনি ডান দিকের বনের ভিতরে গিয়ে ঢুকতে চান, তাই নয় কি? ঠিক। তারপর ডান দিকের এই বনের ভিতরে ঢুকে আমরা যদি সোজাসুজি খানিকটা এগিয়ে যাই, তাহলে হয় শত্রুদের পেছনে নয় পাশে গিয়ে পড়তে পারবো। তারপর আমরা যে এইভাবে লুকিয়ে তাদের পেছনে বা পাশের দিকে এসে হাজির হয়েছি, শত্রুরা নিশ্চয়ই সেই সন্দেহ করতে পারবে না। ইতিহাসে পড়েছি এইরকমই একটা উপায় গ্রিসের আলেকজান্ডার দি গ্রেট নাকি ভারতের মহারাজা পুরুকে কাবু করে ফেলেছিলেন। বিংশ শতাব্দীতে আপনি সেই খ্রিস্টপূর্ব যুগের যুদ্ধ কৌশলকে কাজে লাগাতে চান? বাহ! কিন্তু এটা যুদ্ধ নয় জয়ন্তবাবু, এটা হচ্ছে তুচ্ছ দাঙ্গারি সামিল। খ্রিস্টপূর্ব যুগের যুদ্ধের বর্ণনা পড়লে কি মনে হয় জানেন বিমলবাবু? কি মনে হয় বলুন। এই আণবিক বোমার যুগে পৃথিবীতে যেসব দাঙ্গা হাঙ্গামা হয়, খ্রিস্টপূর্ব যুগের যুদ্ধ ছিল কিন্তু তার চেয়েও তুচ্ছ। কিন্তু এ যুগের বড় বড় যুদ্ধেও প্রকাশ পায় কেবল তথাকথিত যোদ্ধাদের কাপুরুষতা। শত্রুদের দেখতে পায় না, তবু গর্তের ভিতরে লুকিয়ে এ যুগের যোদ্ধারা ছড়ে খালি বন্দুকের পর বন্দুক, লড়াই করে যেন তারা বাতাসের সঙ্গে, কিংবা বিমানপথ নিয়ে শূন্যে উড়ে বিপদের সীমানা ছাড়িয়ে তারপর অশ্রুতপূর্ব নিষ্ঠুরতা আর কাপুরুষতার প্রমাণ দেওয়ার জন্যে অসামরিক নির্দোষ আবাল বৃদ্ধ বনিতার উপরে আণবিক বোমা নিক্ষেপ করে। লক্ষ লক্ষ মানুষ যেখানে বাস করে এমন এক বৃহৎ নগরকে পৃথিবীর পৃষ্ঠ থেকে বিলুপ্ত করে দেয়। কিংবা তারা ডুবজাহাজ নিয়ে সমুদ্রের তলায় ডুব মেরে, সামরিক হোক আর অসামরিক হোক, যে কোনো জাহাজেই গুপ্ত উপায়ে অতলে তলিয়ে গিয়ে লক্ষ লক্ষ নরহত্যা করে। কিন্তু সেকালের যুদ্ধে প্রকাশ পেত মানুষের বীরত্ব আর রণকৌশল। তখনকার যোদ্ধাদের লড়াই করতে হতো শত্রুদের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে। যার শক্তি আর নিপুণতা বেশি, জয়ী হতো সেই মধ্যযুগের মহাবীর তৈমুর লংয়ের জীবনচরিত পড়েছেন? না, কিন্তু বিমলবাবু এখন। বিমল বাধা দিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল,
তৈমুরলং গিয়েছেন এক মস্ত বড় রাজার দুর্ভেদ্য কেল্লা দখল করতে। দুই পক্ষেই সৈন্য সামন্তের সংখ্যা নেই। বিশেষত তৈমুরের সঙ্গে ছিল এমন এক বিপুল বাহিনী, সে যুগের রাশিয়াকে পর্যন্ত যে বাহিনীর মহাবীরেরা অনায়াসেই পায়ের তলায় নত করতে পেরেছিল। 19 শতকের নেপোলিয়ান বা 20 শতকের হিটলার পর্যন্ত যা করতে পারেনি। তবু তৈমুর তার অপরাজেয় বাহিনীর উপর নির্ভর করলেন না। ঘোড়ার পিঠে চড়ে নির্ভয়ে এগিয়ে চললেন বিপক্ষের দুর্গ তোরণের দিকে। তাঁর সেনাপতিরা সভয়ে তাকে বাধা দিয়ে অনুরোধ উপরোধ করতে লাগলেন, সুলতান, আমরা যখন এখানে রয়েছি তখন আমাদের পিছনে রেখে আপনি কেন এগিয়ে যাচ্ছেন সাক্ষাৎ মৃত্যুর সামনে? আপনার যদি কিছু হয় তাহলে আমরা থাকবো কোথায়? তৈমুর তরবারি কোষমুক্ত করে শূন্যে বিদ্যুৎ নাচিয়ে বললেন, তোমরা সরে দাঁড়াও আমার সম্মুখ থেকে। আমাকে যে বাধা দেবে তাকেই আমি হত্যা করব। তৈমুরের চোখে কঠিন প্রতিজ্ঞার ইঙ্গিত দেখে সেনাপতিরা ভীতভাবে তার নাগালের বাইরে গিয়ে দাঁড়ালেন। তারপর তৈমুরের ঘোড়া মাটির উপরে খুরের আঘাতের ধুলো উড়িয়ে সিধে ছুটে গিয়ে দাঁড়ালো বিপক্ষদের দুর্গ তোরণের সামনে। দুর্গ প্রাকারের উপরে নানান রকম নিষ্ঠুর অস্ত্র নিয়ে অপেক্ষা করছিল হাজার হাজার শত্রু সৈন্য। একাল হলে তারা নিশ্চয়ই সেই মুহূর্তে তৈমুরকে বধ করত, কিন্তু তারা তা করলে না। নির্বাক বিস্ময়ে তৈমুরের দিকে তারা কেবল নিষ্পন্দ মূর্তির মতো তাকিয়ে রইল। দুর্গ তোরণের সামনে গিয়ে তৈমুর ঊর্ধ্ব মুখে চিৎকার করে বললেন, যুদ্ধ এখনই হতে পারে, আর যুদ্ধ হলে দুই পক্ষের অনেক মানুষের প্রাণও যাবে। শেষ পর্যন্ত আমি যে এই কেল্লা ফতে করব সে বিষয়ে কোনোই সন্দেহ নেই, কিন্তু অত বেশি গোলমালে কি দরকার? এই দুর্গ তোরণ দিয়ে বেরিয়ে আসতে বলো তোমাদের নায়ককে। আমি একলা এসেছি, সেও এখানে একলাই থাকবে। লড়াই করুক সে কেবল আমার সঙ্গে। যে হারবে তার পক্ষকে সেই পরাজয়কেই সকলের পরাজয় বলে স্বীকার করে নিতে হবে। জয়ন্ত বাবু, আমি একেই বলি বীরত্ব। একালের যুদ্ধ সে বীরত্বকে স্বীকার করে না। বিমলবাবু, আপনি চমৎকার প্রসঙ্গ তুলেছেন, কিন্তু আজ এইখানেই এই প্রসঙ্গ ধামাচাপা দেওয়াটাই নিরাপদ। ওদিকে ঘন ঘন বন্দুকের গর্জন শুনতে পাচ্ছেন না? উত্তেজিত হয়ে বিমল সত্য সত্যই স্থান কাল পাত্র সব ভুলে গিয়েছিল। জয়ন্ত আজকের কথা মনে করিয়ে দিতেই সে অত্যন্ত লজ্জিত স্বরে বললে, মাফ করবেন জয়ন্তবাবু, মাফ করবেন। ছেলে মানুষের মতন আমি গাইছিলুম ধান ভাঙতে শিবের গীত। ছি ছি, আমাকে ঠিক। এখন নিজেকে ধিকৃত করবার সময় নয়। আপনারই নির্দেশে আমরা এদিকে এসেছি। এখন কি করতে হবে বলুন। বিমল তৎক্ষণাৎ অতি জাগ্রত হয়ে ডান দিকের জঙ্গলের ভেতরে ঢুকে এগোতে এগোতে বললে, আসুন আমার সঙ্গে, আগে খানিকটা এগিয়ে দেখি, তারপরই বুঝতে পারবো আমার অনুমান সত্য কিনা। সেখানে জঙ্গলের ভিতর পথ বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। ঝোপঝাড় সরিয়ে কাঁটা গাছে দীর্ণ বিদীর্ণ হয়ে কখনো দাঁড়িয়ে কখনো বা হামাগুড়ি দিয়ে তারা অগ্রসর হতে লাগলো কোনো রকমে। ওদিকে তখনও দুই পক্ষের বন্দুক দুই পক্ষের শত্রুদের দিচ্ছিল অবিশ্রান্তভাবে প্রচণ্ড ধমকের পর ধমক। অবশেষে তারা এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যার পরেই আছে 7-8 হাত গভীর এবং 7-8 হাত চওড়া একটা সুদীর্ঘ খানা। গতকল্যকার বৃষ্টিখানার তলায় জমিয়ে রেখেছে হাত দেড়েক গভীর জল। বাঘা তাদের সঙ্গ ছাড়ি না। খানার ভিতরে লাফিয়ে পড়ল সে সর্বাগ্রে। তারপরেই বিমল খানার ভিতরে গিয়ে অবতীর্ণ হল। একদিকে তাকিয়ে সে চুপ করে দাঁড়িয়ে রইল মিনিট 3। তারপর মুখ ফিরিয়ে বাকি সবাইকেও খানার ভিতরে নামবার জন্য হাত নেড়ে ইশারা করলে। জয়ন্ত কুমার ও মানিকও খানার ভিতরে গিয়ে নামল। তারপর বিমলের ইঙ্গিতে একদিকে তাকিয়ে যা দেখলে তা হচ্ছে এই খানাটা লম্বালম্বি অনেক দূর অগ্রসর হয়ে হারিয়ে গিয়েছে কোথায় আসন্ন সন্ধ্যার অন্ধকারে। খানার দুই তীরেই সার বেঁধে দাঁড়িয়ে আছে বড় বড় গাছের পর গাছ। তাদের কাছ থেকে বেশ খানিকটা তফাতে সেই সব গাছের উপরে ঘন ঘন বন্দুকের শব্দের সঙ্গে সঙ্গেই দপদপ করে জ্বলে জ্বলে উঠছিল অগ্নিশিখার পর অগ্নিশিখা। খানার ভিতরে বড় বড় সব আগাছা এখানে ওখানে তৈরি করেছিল রীতিমতো ঝোপঝাড়। বিমলের দেখা দেখি বাকি 3 জনও সেই রকমই একটা ঝোপের আড়ালে আত্মগোপন করলে।
বিমল অনুচ্চস্বরে বললে, ডাকাতরা গাছের উপরে চড়ে পুলিশ বাহিনীর উপরে গুলি বৃষ্টি করছে। ওরা আমাদের বন্দুকের সীমানার মধ্যেই আছে। আমরা 4 জনই অটোমেটিক বন্দুক নিয়ে এসেছি। এগুলো ওদের অস্ত্রের চেয়ে ঢের বেশি শক্তিশালী, আর অল্প সময়ের মধ্যেই অশ্রান্তভাবে ঢের বেশি গুলি বৃষ্টি করতে পারে। সকলে তৈরি হয়ে থাকো। গাছের উপরে শত্রুদের আমরা দেখতে পাচ্ছি না বটে, কিন্তু ওখানে যখনই বন্দুকের আগুন জ্বলবে তখনই আন্দাজে শত্রুদের উদ্দেশ্যে গুলির পর গুলি চালাও। কেউ একবারও থেমো না। শত্রুরা মনে করুক তাদের পিছন দিক থেকেও অনেক পুলিশের লোক আক্রমণ করতে এসেছে। মিনিট খানেক পরেই অটোমেটিক বন্দুকগুলো শত্রুদের সঙ্গে কথা কইতে লাগলো ভয়াবহ ও অশ্রান্ত আগ্নেয় ভাষায়। উপরে উপরই জেগে উঠল কয়েকটা বিকট আর্তনাদ। অটোমেটিক বন্দুকদের বুলেট তাহলে অদৃশ্য শত্রুদেরও সন্ধান পেয়েছে। বিমল উৎসাহ ভরে বলে উঠল, চালাও, আরো তাড়াতাড়ি গুলি চালাও। ওরা ভেবে নিক দলে আমরা দস্তুর মতো ভারী আছি। বিমল, জয়ন্ত, কুমার ও মানিক মহা উৎসাহে বন্দুক ছুটতে আরম্ভ করলে। তাদের আধুনিক বন্দুকগুলো ধুমড়ো উদ্গীরণ করছিল না, সুতরাং এই নতুন আক্রমণকারীরা যে কোথায় অবস্থান করছে ডাকাতরা সেটাও আন্দাজ করতে পারলে না। মিনিট 3-4 পরেই গাছের উপরকার সমস্ত বন্দুক একেবারে স্তব্ধ হয়ে গেল। খুব সম্ভব দুদিক থেকে আক্রান্ত হয়ে ডাকাতরা গাছের উপর থেকে তাড়াতাড়ি নেমে পড়ে যে যেদিকে পারলে পলায়ন করলে। বিমলরাও আর বন্দুক ছুড়লে না, সেইখানেই চুপ করে বসে রইল প্রায় 10 মিনিট। তখনও দূর থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছিল পুলিশের বন্দুকগুলোর শব্দ। তারপর তাদের বন্দুকও হয়ে গেল বোবা। সন্ধ্যার অন্ধকার তখনও সেখানে রীতিমতো ঘনীভূত হয়নি বটে, কিন্তু 8-10 হাত দূরে চোখ আর চলছিল না। 8-10 হাত ভিতরেও যা দেখা যাচ্ছে সবই ঝাপসা ঝাপসা। মাথার উপরে আকাশের বুকে মাঝে মাঝে তখনও একটু আধটু আলোর আভাস দেখা যাচ্ছিল বটে, কিন্তু সে আলো দূর করতে পারছিল না পৃথিবীর আসন্ন অন্ধতাকে। জয়ন্ত বললে, শত্রুরা পালিয়েছে। বিমলবাবু, এখন আমাদের কি করা উচিত? বিমল উঠে দাঁড়িয়ে বললে, আসুন, এই নোংরা ঘোলা জল ছেড়ে আপাতত আমরা খানার উপরে গিয়ে ওঠবারই চেষ্টা করি। যেদিক থেকে সকলে এসেছিল তারা আবার খানার সেই তীরে গিয়েই উঠল। জয়ন্ত বললে, আর এখানে থেকে লাভ কি? আজ আর ডাকাতদের ধরা অসম্ভব। এখন বোধহয় যেখান থেকে এসেছি সেইখানে গিয়ে দেখা উচিত সুন্দরবাবু কতখানি বীরত্ব প্রকাশ করছে। ঠিকই বলেছেন, আজ আমাদের কাদা ঘেঁটে মরাই সার হলো। চলুন, আমরা যেখানকার মানুষ সেইখানেই বরং ফিরে যাই। সকলে যে অপথ বা বিপথ দিয়ে এসেছে, ঘন জঙ্গল ভেদ করে কখনো দাঁড়িয়ে এবং কখনো বা হামাগুড়ি দিয়ে আবার সেই দিকেই চলতে লাগলো। তারা মিনিট 3 এইভাবে অগ্রসর হওয়ার পরে আচমনিতে ঘটল এক অভাবিত ঘটনা। অন্ধকার ভেদ করে আবির্ভূত হলো দলে দলে অস্পষ্ট সব যমদূতের মতন মূর্তি। তারা কেউ কিছু বোঝবার আগেই সেই মূর্তিগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ল বিপুল বিক্রমে। চোখের পলক ফেলতে না ফেলতেই তাদের নিষ্ঠুর বাহুবন্ধনে বন্দী হলো বিমল, জয়ন্ত, কুমার ও মানিক। বিমলেরা কেউ একখানা হাত পর্যন্ত তোলবার সুযোগ পেলে না। তারপরেই ক্ষণক্ষণে নারীকণ্ঠে জেগে উঠল সেই সুপরিচিত তীক্ষ্ণ অট্টহাসি। খিলখিল করে অট্টহাসি হাসতে হাসতে হঠাৎ একটা তীব্র কণ্ঠস্বর বললে, আজ আমার অনেক দিনের উচ্চাকাঙ্ক্ষা সফল হলো। আজ গ্রেপ্তার করেছি একসঙ্গে 4 জনকে। আজ আমার সমস্ত বুক বেঁচে উঠছে উৎকট আনন্দে। কি হে বিমল গাধা, কি হে জয়ন্ত চুচো, আমি কে তা বুঝতে পারছো? বিশ্রী অবলাকান্ত, তোমার গলা শুনলে কালা ছাড়া সবাই তোমাকে চিনতে পারবে। হ্যাঁ রে গাধা, ঠিক তাই। আমার বাইরে এক রূপ, ভিতরে আরেক রূপ। ভগবান জানতেন দুনিয়ায় এসে আমি কি করব, তাই আমার ভিতরের রূপ ঢাকবার জন্য আমি পেয়েছি নারীর কণ্ঠস্বর আর মেয়েরই একটা নাম, অবলাকান্ত। কিন্তু আসলে আমার কি নাম হওয়া উচিত তা জানিস? প্রবলাকান্ত। তোমার বক্তৃতা তুমি তোমার চেলা চামুন্ডাদের শুনিও। এখন আমাদের নিয়ে কি করতে চাও তাই বলো। কি করতে চাই? তোদের নিয়ে কি করতে চাই? দুনিয়ার খাতা থেকে তোদের নাম একেবারে মুছে দিতে চাই। সেটা তো অনেক দিন ধরেই করতে চাইছো, কিন্তু পেরেছো কি? পারবো।
এবারে ঠিক পারবো, এখানেই আমার বাসনা চরিতার্থ করতে পারি। কিন্তু আমার আবার কেমন একটা রোগ আছে জানিস তো। আমি নরবলি দিতে চাই নতুন পদ্ধতিতে। পদ্ধতিটা কি শুনতে পাই না? শুনবি কি, একেবারে হাড়ে হাড়ে টের পাবি। পদ্ধতিটা যে কি আমি নিজেই তো এখনো জানি না, পরে ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে স্থির করব। কিন্তু এটা ভালো করেই মনে করে রাখিস, এখন থেকে 24 ঘন্টার ভিতরে তোদের আমি পরলোকে পাঠিয়ে দেবই দেব। বেশ, আমরা তাহলে এখন থেকেই প্রস্তুত হচ্ছি। হ্যাঁ, এখন থেকে ইষ্টমন্ত্র জপ করতে শুরু করে দে, কারণ পরলোকে যাত্রা করবার সময় সেইটাই হবে তোদের একমাত্র পাথেয়। ঠিক সেই সময় যখন অন্যান্য সকলে এক মনে এদের কথাবার্তা শুনছিল, কুমার আচম্বিতে এক হ্যাঁচকা মেরে দুজনের হাত ছাড়িয়ে সামনের দিকের অন্ধকারের ভিতরে বেগে ছুটে যাওয়ার চেষ্টা করলে। কিন্তু শত্রুদের সকলেই অন্যমনস্ক হয়েছিল না। একজন বেগে ছুটে গিয়ে কুমারের মাথার উপরে করলে প্রচণ্ড এক লাঠির আঘাত। একটা অস্ফুট আর্তনাদ করে কুমার তৎক্ষণাৎ ঘুরে মাটির উপর পড়ে গিয়ে একেবারে নিশ্চেষ্ট হয়ে রইল। শম্ভু, এইবার বেটাদের চোখ খুলে দে। এরা কোন দিক দিয়ে কোথায় এসেছে কিছুই দেখতে পাইনি। বেটাদের ওই ঘরের ভিতরে নিয়ে গিয়ে তোরা ওদের হাত পা বেঁধে ঘরের মধ্যে মেঝেতে ফেলে রাখ। আজ ভয়ানক খাটুনি হয়েছে, ঘুমে আমার চোখ চুরিয়ে আসছে। আমি ঘুমোতে চললুম। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে শম্ভু যেন জেগে সারা রাত এখানে পাহারা দেয়। শম্ভু লণ্ঠন হাতে করে একটা মাঝারি আকারের ঘরের ভিতরে গিয়ে ঢুকল। তারপর কয়েকজন লোক বিমল, জয়ন্ত ও মানিককে নিয়ে সেই ঘরের ভিতরে প্রবেশ করলে। বিমলদের হাত তো আগেই পিচমোড়া করে বাঁধা ছিল। ডাকাতরা এখন তাদের মাটির উপরে শুইয়ে সকলকার পাগুলোও শক্ত দড়ি দিয়ে ভালো করে বেঁধে বাইরে বেরিয়ে গেল। শম্ভু তার হাতের লণ্ঠনটা উপর দিকে তুলে বন্দীদের দিকে আলোকপাত করে বললে, বাবধনরা, পৃথিবীতে আজই হচ্ছে তোমাদের শেষ রাত, কারণ কাল থেকে তোমরা যে ঘুম ঘুমোবে সে ঘুম আর কখনো ভাঙবে না। কর্তা নিজে চললেন ঘুমোতে আর আমাকে বললেন সারা রাত জেগে থাকতে। আমার যেন খাটাখাটনি হয়নি। ঘুমে আমারও তো চোখ ঢুলে আসছে। জেগে থাকবো কিসের জন্যে শুনি? কার ভয় বা জেগে থাকবো? এ ঘরের দরজা তো বাইরে থেকে তালা বন্ধ থাকবে, তবে আর ভয়টা কিসের শুনি? এ বেটাদের হাত পাও বাঁধা আর বাইরের দরজাতেও তালা বন্ধ, আমার জেগে থেকেই বা লাভ কি? বলতে বলতে আলো নিয়ে বাইরে গিয়ে সে দরজা বন্ধ করে দিল সশব্দে। ঘুটঘুটে অন্ধকারের ভিতরে তিনজন বন্দী আড়ষ্ট হয়ে মাটির উপরে শুয়ে রইল নীরবে। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প ডাকাতের জঙ্গলে। আজকের গল্পটা এতদূর পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো। আর স্কেটেলসে যদি তুমি নতুন হয়ে থাকো, মানে প্রথমবারের জন্য আমার চ্যানেল শুনছো, তাহলে এই রকমই আরও গল্প শোনার জন্য এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন। গল্পে বিমল কুমার ঘটনাচক্রে যে ডাকাত দলের পাল্লায় পড়ে, সেই ডাকাত দলের মাস্টার মাইন্ড আসলে কে ছিল? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর জানাও। মিনিট 15 যেতে না যেতেই ঘরের বাইরে দরজার ওপাশ থেকে শোনা গেল খুব সম্ভবত পাহারাওয়ালা শম্ভুরই উচ্চ নাসিকা গর্জন। বিমলবাবু, বলুন। আমাদের পাহারাওয়ালা নাক তো ডাকছে। এইবার বোধ হয় মরবার আগে আমরা অল্প অল্প গল্প করতে পারি, কি বলেন? কিন্তু ভায়া, এখন গল্প করে কোনো লাভ আছে কি? তাছাড়া আর কি করব বলুন তো? সামনে যখন যাচ্ছে চিরনিদ্রা, তখন পৃথিবীর এই শেষ রাতটা ঘুমিয়ে নষ্ট করা কি উচিত? আমি চিরনিদ্রার ভক্ত নই জয়ন্তবাবু। আমি এই পৃথিবীতে বেঁচে থাকতেই চাই। কিন্তু বাঁচবেন কেমন করে? অজানা শত্রুপুরী, আমাদের হাত পাও বাঁধা, বাইরে দরজার সামনে প্রহরী। বাঁচবার কোনো উপায় আছে কি?
নিরুপায় আমি কখনো হই না জয়ন্তবাবু। হয়তো আমরা বাঁচলেও বাঁচতে পারি। আপনি কি অসম্ভব কথা বলছেন? ঘরের ভিতরে যখন আলো ছিল তখন আমি কি দেখেছি জানেন জয়ন্তবাবু? কি দেখেছেন? আমি যেখানে শুয়ে আছি ঠিক এইখানেই আমাদের উপরের দেয়ালের গায়ে কতগুলো তাক রয়েছে, আর মাঝের একটা তাকের উপরে আছে একখানা দাঁড় করানো হাত আয়না। কিন্তু ও হাত আয়না নিয়ে আমাদের কি উপকার হবে? কিছু উপকার হলেও হতে পারে বই কি। মানে? আমার হাত পা বাঁধা আছে বটে, কিন্তু এই পা দুটো আমি উপর দিকে তুলে লাথি মেরে ওই হাত আয়নাটাকে মাটির উপরে ফেলে দিতে পারি। বুঝেছি বুঝেছি। জয়ন্ত, বিমলবাবু আজ তোমাকে হারিয়ে দিলেন। বিমলবাবু চিরদিনই আমাকে হারাতে পারে, কারণ ওর অভিজ্ঞতা আমার চেয়ে ঢের বেশি। একদিন পৃথিবীর বাইরে গিয়েও উনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন। ততক্ষণে বিমল তার বাধা পা দুটো উপর দিকে তুলে আন্দাজ করে আয়নার উপরে এমনভাবে পদাঘাত করলে যে সেখানা মাটির উপরে পড়ে সশব্দে চুরমার হয়ে গেল। কিন্তু সে শব্দে গভীর নিদ্রায় আচ্ছন্ন শম্ভুর নাসিকার সঙ্গীত একবারও বন্ধ হলো না। জয়ন্তবাবু, গড়িয়ে গড়িয়ে আমার কাছে আসুন। আপনি এখনই এই ভাঙা আয়নার একখানা কাঁচ দাঁত দিয়ে ধরে মাটি থেকে তুলে নিন। ভাঙা কাঁচের ধার হচ্ছে খুরের মতন। কাঁচখানা দাঁতে চেপে ধরে আপনার হাতের দড়ি কাটতে একটু বিলম্ব হবে না। তারপরে যা করতে হবে সেটা আপনাকে বলাই বাহুল্য। মিনিট তিনেক পরে জয়ন্তর দুই হস্ত হলো মুক্ত। সে অন্ধকারে হাতড়ে আয়নার আর একখানা ভাঙা কাঁচ তুলে নিয়ে আগে নিজের পায়ের দড়ি ফেললে কেটে, তারপর সেই কাঁচখানা নিয়ে শীঘ্র হস্তে বিমলের হাতের দড়িও কেটে ফেলল। তারপর বিমলের পায়ের দড়ি এবং মানিকের হাত ও পায়ের দড়ি কাটতেও আর বেশি দেরি লাগলো না। সবাই যদিও ঘরের ভিতরে বন্দি, তবু তারা এখন রজ্জুর বন্ধন থেকে মুক্ত। জয়ন্তবাবু, মানিকবাবু, আপনারা ঘরের দরজার উপাসের দেয়ালে পিঠ রেখে দাঁড়ান। আমি দাঁড়াচ্ছি দরজার এপাশে। এইবারে দেখা যাক কেমন করে শ্রীমান শম্ভুচন্দ্রের নাসিকার সঙ্গীত বন্ধ করা যায়। সে হেঁট হয়ে মেঝের উপরে হাত বুলিয়ে ভাঙা আয়নার ফ্রেমখানা কুড়িয়ে নিলে। তারপর সেখানে বারংবার দেওয়ালের উপরে ঠুকতে লাগলো সজোরে ও সশব্দে। দরজার ওপাশে শুয়ে শম্ভু ঘুমোচ্ছিল। বিমলকে বেশিক্ষণ শব্দ সৃষ্টি করতে হলো না। প্রথমে থামল শম্ভুর সবাক নাসিকা, তারপর জাগলো তার ক্রুদ্ধ কণ্ঠ। সে বললে, কিরে, ঘরের ভেতরে তোরা কি করছিস রে? বিমলের হাতের আয়নার ফ্রেম আরো জোরে করলে দেওয়ালকে আক্রমণ। বটে, ভালো কথা কানে যাচ্ছে না, দেখবি মজাটা এবার। শব্দ থামবার নাম করলে না। না, জ্বালালে দেখছি বেটারা ভেবেছে আমাকে আর ঘুমোতে দেবে না। আচ্ছা ঠিক আছে, পিঠের উপরে দমাদম লাঠি পড়লেই সব ঠান্ডা হয় কিনা দেখছি। একটু পরেই বাহির থেকে দরজার কুলুপ খোলার আওয়াজ হলো এবং তারপর খুলে গেল দরজার পাল্লা দুখানা। লণ্ঠন হাতে করে ঘরের ভিতরে শম্ভুর প্রবেশ। কিন্তু সে চোখে কিছু দেখবার আগেই জয়ন্তর শিক্ষিত মুষ্টি তার চিবুকের ওপরে দিলে প্রচণ্ড এক নক আউট ব্লো। একটিমাত্র টু শব্দ উচ্চারণ না করেই শম্ভু মেঝের উপর লম্বা হয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলল। শম্ভুর হাত পা মুখ ভালো করে বাঁধতে বাঁধতে বিমল বললে, অবলাকান্ত সুচতুর বটে, কিন্তু মাঝে মাঝে সে অতি চালাকি করতে গিয়ে সব পণ্ড করে দেয়। সে বারবার আমাদের বন্দি করছে, কিন্তু সঙ্গে সঙ্গেই সে যদি আমাদের বধ করত তাহলে বহুদিন আগেই তার মনের বাসনা পূর্ণ হতো। কিন্তু তার নিষ্ঠুর মন হচ্ছে বিড়ালের মতো। শিকারকে একেবারে মেরে না ফেলে তাকে নিয়ে সে আগে খেলা করতে চায়, আর তার এই বুদ্ধির দোষেই আমরা তাকে বারবার ফাঁকি দিতে পারছি। আকাশে আধখানা চাঁদ আছে বটে, কিন্তু বনের ভিতরে অন্ধকারের রাজত্ব। তার উপরে ওরা চোখ বেঁধে আমাদের এখানে নিয়ে এসেছে। এখান থেকে যদি বাইরে বেরোতে পারি তাহলে পথ চিনব কেমন করে? পথ চেনবার দরকার নেই, আমাদের তো দক্ষিণ দিকে যেতে হবে। কি করে জানলে? চোখ বন্ধ থাকলেও আমাদের কানও তো বন্ধ ছিল না। ভুলে যাচ্ছ কেন? এখানে আসবার সময় অবলাকান্ত সবাইকে উত্তর দিকে যেতে বলেছিল। আর দেরি করা নয়, আমাদের আগে কুমারের সন্ধান নিতে হবে।
তার জন্যে আমার মন ছটফট করছে। কুমারবাবুর যে অবস্থা দেখে এসেছি, জানি না কি কি দেখব। ভালোই দেখবো, ভালোই দেখবো। এত সহজে মরবার জন্যে আমি আর কুমার পৃথিবীতে জন্মগ্রহণ করিনি। আমার মন বলছে কুমার জখম হয়েছে বটে, কিন্তু বেঁচে আছে। ব্যান্ডেজ বাঁধা হাতখানি বুকের কাছে ঝুলিয়ে সুন্দরবাবু নিজের আপিসে একখানা চেয়ারের উপরে বসেছিলেন অত্যন্ত বিমর্ষের মতো। হঠাৎ ঘরের ভিতরে একসঙ্গে প্রবেশ করলে জয়ন্ত, মানিক, বিমল এবং কুমারও। তার মাথায় অবশ্য ব্যান্ডেজ বাঁধা। সুন্দরবাবু বিপুল বিষয়ে ধর্মড়িয়ে দাঁড়িয়ে উঠে কেবলমাত্র বলতে পারলেন, সুন্দরবাবু, আপনার মুখের পানে তাকালে মনে হয় আপনি যেন ভূত দেখেছেন। ঠিক তাই জয়ন্ত, ঠিক তাই। আর একটা আটটা নয়, তিনটে ভূত। আপনি কি আমাদের আশা ছেড়েই দিয়েছিলেন? একেবারে। কেন? কারণ অবলাকান্ত মানুষ নয়, দানব। তার কবল থেকে তোমরা যে মুক্তি পাবে এতটা আশা আমি করতে পারিনি। কিন্তু দেখছেন তো, মুক্তি আমরা পেয়েছি। কেমন করে পেলে? জয়ন্ত সংক্ষেপে তাদের কাহিনী বর্ণনা করলেন। সুন্দরবাবু বললেন, এই যাত্রায় দেখছি আমাদের উপরে টেক্কা মারলেন বিমল বাবুই। মোটেই নয়, বরং জয়ন্তবাবুর সঙ্গে আছি বলেই আমার ভোঁতা বুদ্ধি একটু সূক্ষ্ম হয়ে উঠেছে। একেই বলে সঙ্গগুণ। বিলক্ষণ। বিনয় দেখিয়ে বিমলবাবু কিন্তু লোককে লজ্জা দিতে ভালোবাসেন। অতঃপর আমাদের কি কর্তব্য? আবার আমরা সদল বলে অবলাকান্তের উদ্দেশ্যে যাত্রা করব। কবে? আজকে। অসম্ভব। কেন? অন্তত এই হাত নিয়ে আমার আর ওই মাথা নিয়ে কুমারবাবুর পক্ষে আর যাত্রা করা অসম্ভব। দেখছো না আমরা দস্তুর মতো আহত। না সুন্দরবাবু, যাত্রা করবার জন্য আমি দস্তুর মতো প্রস্তুত। আরে বলেন কি মশাই? হ্যাঁ, আহত হলেও আমি অক্ষম নই। আপনারা সকলেই পাগলা গারদের লোক। আর এতটা তাড়াহুড়োর দরকার কি জয়ন্ত? অবলাকান্ত নিশ্চয়ই এতক্ষণে সেই আমবাগানের পোড়বাড়ি ছেড়ে সরে পড়েছে। আমরাও তা জানি। তবে তাকে পাবো কোথায়? তোমরা তার ঠিকানা জানো? হয়তো জানি। হয়তো মানে? মনে করে দেখুন সুন্দরবাবু, ট্রেন আক্রমণের পরে লুটের মাল নিয়ে অবলাকান্ত প্রথমেই কোন দিকে গিয়েছিল? তারপর তারা আমাদের দেখতে পেয়ে তাড়াতাড়ি আবার বেরিয়ে এসেছিল পালিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন সমস্ত ব্যাপারটা একবার তলিয়ে বুঝে দেখুন। লুটের মাল নিয়ে পালিয়ে সর্বপ্রথমেই ডাকাতদের কোথায় যাওয়া উচিত? নিশ্চয়ই নিজেদের প্রধান আস্তানায়। সুন্দরবাবু ঘাড় নেড়ে সমর্থন করে বললেন, হ্যাঁ, তোমার এই কথা মানছি বটে। তাহলেই বোঝা যাচ্ছে ডাকাতদের সবচেয়ে বড় আস্তানা আছে ওই বনের ভিতরে। তাও মানল, কিন্তু ওখানকার জঙ্গল তো ছোট নয়। 20-25 মাইল ছুটোছুটি করলেও আমরা হয়তো তার শেষ খুঁজেই পাবো না। আর ডাকাতদের আস্তানাও নিশ্চয়ই কোনো গুপ্ত স্থানেই আছে, যা আবিষ্কার করা মোটেই সহজ কর্ম নয়। অবলাকান্ত কিরকম জায়গায় লুকিয়ে আছে সেটাও হয়তো আমরা অনুমান করতে পারি। যারা অপরাধ তত্ত্বে বিশেষজ্ঞ তারা জানেন যে এক একজন অপরাধীর এক এক রকম বিশেষ অভ্যেস থাকে। গোয়েন্দা কাহিনীর নয়, পৃথিবীর সত্যিকার গোয়েন্দারা কোনো মামলা হাতে পেলে আগে দেখবার চেষ্টা করেন তার ভিতরে অপরাধীর কোনো বিশেষ অভ্যেস প্রকাশ পেয়েছে কি পায়। যে মামলায় সেই বিশেষ অভ্যেসের প্রমাণ থাকে তার কিনারা করতেও কিন্তু বিশেষ বিলম্ব হয় না। এই অবলাকান্তের একটা বিশেষ অভ্যেস কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করেছি। জেরিনার কণ্ঠহার মামলাটা স্মরণ করুন। সে মামলায় অবলাকান্তকে আমরা পেয়েছিলাম কলকাতার টালিগঞ্জ অঞ্চলের একটা বুনো জায়গায়, একখানা প্রকাণ্ড ভাঙা অট্টালিকার মধ্যে। তারপর সুন্দরবনের রক্তপাগল মামলাটাতেও অবলাকান্তকে আমরা খুঁজে বার করেছিলাম কোথায়? সুন্দরবন অঞ্চলে প্রাচীন মৃত্তিকা স্তূপের নিচে প্রথিত সেকেলে একটা মঠের ভিতরে গিয়ে সে আড্ডা গেড়েছিল। বর্তমান মামলাতেও দেখছি এখানকার বন জঙ্গলেও তার কিন্তু বিভিন্ন আড্ডা আছে। আর সম্প্রতি তার যে আড্ডা থেকে আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি তাও আছে একখানা পুরো ভাঙা বাড়ির ভিতরে। অবলাকান্ত ভারী চালাক। সে আড্ডা তৈরি করেছে কিন্তু অনেকগুলো, আর এক আড্ডায় কিন্তু সে বেশি দিন থাকে না, তাই তাকে ধরাও সহজ হয় না।
আমার বিশেষ সন্দেহ হচ্ছে যে ওই বনের ভিতরে তার আরো একটা আস্তানা আছে, আর সেইটাই হচ্ছে তার প্রধান আস্তানা। আর ওই প্রধান আস্তানাও হয়তো পাওয়া যাবে একখানা মানধাতার আমলের ভাঙাচোরা বাড়ি বা অট্টালিকার ভিতরে। বাংলাদেশের বহু স্থানেই দেখা যায় এমন গভীর অরণ্য, কিন্তু সেই সব অরণ্যের ভিতরে অন্বেষণ করলে আজও পাওয়া যায় অনেক পুরাতন প্রাসাদ বা বাড়ি, পরিত্যক্ত নগর আর গ্রামের চিহ্ন। অবলাকান্তের বিশেষ অভ্যেস হচ্ছে সে খুঁজে খুঁজে এই রকম সব জায়গায় বাস করবার জন্যই নির্বাচন করে। সবই তো বুঝলো, কিন্তু আর 2 দিন পরে গেলেই কি ভালো হতো না? একদমই না। যদিও সেদিনের বৃষ্টিতে ভেজা মাটি আজ আর কিন্তু নরম নেই, কিন্তু তবু চেষ্টা করলে শুকনো কাদার উপরে এখনো হয়তো তাদের পায়ের ছাপ দেখে বুঝতে পারবো তারা কোন দিকে গিয়েছে। পায়ের দাগ পাওয়া গেলে অবলাকান্তের আড্ডা কিন্তু খুঁজে বের করতে আমাদের বিশেষ বেগ পেতে হবে না। এমন সুযোগ আমি হারাতে একদমই প্রস্তুত নই। আমরাও জয়ন্তবাবুর এই প্রস্তাব সমর্থন করি। সুন্দরবাবুর মুখের উপরে বিপুল গাম্ভীর্যের বোঝা নামিয়ে বললেন, সব বুঝতে পারছি। অগত্যা ভাঙা হাত নিয়ে আমাকেও যেতে হবে দেখছি, নইলে মানিক চিরদিনই আমাকে কাপুরুষ বলে যখন তখন ঠাট্টা করতে ছাড়বে না। মানিক হচ্ছে পাজির পাছাড়া, বরাবরই সে চীনে জোকের মতন আমাকে কামড়ে থাকতে ভালোবাসে। আমি যে কেন ওর এমন চোখের বালি হলুম ভগবানই তা জানেন। আবার সেই ঘটনাস্থল। ট্রেন থেকে সদল বলে নেমে পড়ে জয়ন্ত বললে, সুন্দরবাবু, সেবারে আমরা বৃহৎ একটা দল নিয়ে দস্যুদের পিছনে অনুসরণ করেছিলাম বলে সফল হতে পারিনি। এবারে কিন্তু সেই ভ্রম আর আমরা করতে চাই না। মানে? আপনি আহত, আপাতত আপনি সেপাইদের নিয়ে স্টেশনেই অপেক্ষা করুন। ইচ্ছে করলে কুমারবাবু এখানে অপেক্ষা করতে পারেন, কারণ তিনিও তো আহত হয়েছেন। খুব কথাই বললেন যে দেখছি। আমার উপরে এতটা সদয় না হলেও পারতেন। আপনারা আমাকে অক্ষম ভাবছেন না? তাহলে আমি একটা প্রস্তাব করতে চাই, সমর্থন করবেন? আজ্ঞা করুন। আপনারা সকলেই খানিক্ষণের জন্য এখানে বিশ্রাম করুন। বাঘাকে নিয়ে আমি ওই বনের দিকে যাত্রা করি। পদচিহ্ন আবিষ্কার করবার শক্তি আমারও আছে, বাঘার তো আছেই। হয়তো এ বিষয়ে বাঘা আমাদের সকলের চেয়েই শক্তিশালী। আমি একলা গেলে নিশ্চয়ই ডাকাতদের দৃষ্টি আকর্ষণ করব না। কুমারের একখানা হাত চেপে ধরে জয়ন্ত বললে, কুমারবাবু, মাফ করবেন, আপনি অক্ষম বলে কিন্তু কোনো ইঙ্গিতে আমি করছি না। বিমলবাবু আর আপনি হচ্ছেন অসাধারণ লোক, আপনারা সব করতে পারেন তা আমি জানি। বেশ, সুন্দরবাবুই তাহলে সেপাইদের নিয়ে এখানে অপেক্ষা করুন, আর আমরা বরং 4 জনে মিলে বনের দিকে যাত্রা করি। বারে, আমার কাছে তোমাদের কেউই থাকবে না, তাহলে আমার সময় কাটবে কেমন করে? ওই সেপাইদের সঙ্গে তো আমি গল্প করতে পারি না। অন্তত মানিককেও আমার কাছে রেখে যাও। পাগল, আমিও জয়ন্তদের সাথে যেতে চাই। না মানিক, তুমি লক্ষ্মী ছেলে, তুমি যখন তখন আমাকে নিয়ে বড় বাজে ঠাট্টা করো বটে, কিন্তু তবু তোমাকে আমি ভারী ভালোবাসি। প্রায় বুড়ো হতে চলেছি, আমাকে এখানে একলা ফেলে যেও না। মানিক, আমারও ইচ্ছে তুমি সুন্দরবাবুর কাছেই কিছুক্ষণ বসে থাকো। বেশ, তাহলে আপাতত আমি বাবুরই পার্শ্বচর হলুম। মানিক, মানিক, আবার তুমি আমাকে বাবু বলে ডাকছো? ও নাম আমি পছন্দ করি না। তুমি যদি আবার আমাকে বাবু বলে ডাকো, তাহলে এখনই আমি নিজেই তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো। বয়ে গেল, নয় আমি একলাই থাকবো, না হয় আমি সেপাইদের সঙ্গেই গল্প করব। ওরা মানিকের চেয়ে ভদ্র লোক। বাবু, বাবু আবার একটা নাম নাকি? কোনো ছোট লোক ওই নাম ধরে কারোকে ডাকতে পারে না। মানিক দক্ষিণ বাহু দিয়ে সুন্দরবাবুকে সাদরে বেষ্টন করে মিষ্ট কণ্ঠে বললে, না সুন্দরবাবু, অন্তত আজ আমি আপনাকে বাবু বলে ডাকবো না। আজ আপনার সঙ্গে খালি ভালো ভালো গল্প করব, আর যদি ভালো ভালো খাবার পাওয়া যায় তাহলে দুজনে মিলে বেশ পেট ভরে খাবো, কেমন? হ্যাঁ, এটা আবার একটা স্টেশন নাকি? এখানে প্যাসেঞ্জার ছাড়া আর কোনো ট্রেনই থামে না। এখানে বসে তুমি খেতে চাও ভালো ভালো খাবার, মরুভূমিতে তুমি খুঁজতে চাও রজনীগন্ধার চারা। সত্যি মানে তুমি অত্যন্ত বোকা। কিন্তু কে বলে আমি অত্যন্ত বোকা? অত্যন্ত বলছেন কি মশাই?
আমি অল্প বোকাও নই। ভালো ভালো খাবারের জন্য আমি স্টেশনের মুখ চেয়ে বসে আছি নাকি? তোমার এই কথার মানে কি? অর্থ হচ্ছে এই, আমার হাতে যে এই টিফিন ক্যারিয়ারটি দেখছেন, এর মধ্যে কি খাবার আছে জানেন? এই টিফিন ক্যারিয়ারের মধ্যে রয়েছে ফাউল রোস্ট, মাটন কাটলেট, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের কালিয়া আর ভেটকি মাছের ফ্রাই। তাই নাকি? মানিক, তোমার মতন মিষ্টি ছেলে জীবনে আমি আর কখনো দেখিনি। কিন্তু লক্ষ্মী ভাইটি আমার, তুমি দয়া করে আমাকে আর হুম বাবু বলে ডেকো না। ও নামে ডাকলে আমার মেজাজটা এখন বিগড়ে যায়। এই সে ভাই, স্টেশন মাস্টারকে গিয়ে বলো গে যাও, আমার জন্য এখনই যেন ওয়েটিং রুম খুলে দেয়। ভয়ঙ্কর খিদে পেয়েছে, আমরা এখন ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। কি বলো মানিক? নিশ্চয়ই। বিমল, কুমার ও জয়ন্ত হাসতে হাসতে সেতুর দিকে চলে গেল এবং বিমলের ডাক শুনে তাদের সঙ্গে সঙ্গে লাঙল আন্দোলন করতে করতে ছুটে গেল বাঘাও। আবার সেই বনের পথ। সেখানে বড় পথের বাঁদিক দিয়ে একটা ছোট পথ গভীর জঙ্গলের ভিতরে গিয়ে প্রবেশ করেছে। জয়ন্ত নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, দেখুন বিমলবাবু, শুকনো কাদার উপরেও কিন্তু এখনো কতগুলো পদচিহ্ন রয়েছে। দুদিন পরে এলে এ চিহ্ন হয়তো আমরা আর দেখতে পেতুম না। চলুন আমরাও এগিয়ে যাই। বাঘার মাথার উপরে হাত দিয়ে কুমার তাকে দেখিয়ে দিলে সেই পদচিহ্নগুলো। সুশিক্ষিত সারমেয় অবতার বাংলার স্বদেশী জীব বাঘা। কুমারের ইঙ্গিত বুঝতে তার একটুও দেরি লাগলো না। সে তৎক্ষণাৎ মাটির উপরে মুখ নামিয়ে মিনিট খানেক ধরে আঘ্রাণ নিলে। তারপর অত্যন্ত উত্তেজিত কণ্ঠে কুমারের দিকে মুখ তুলে চিৎকার করতে লাগলো। কুমার আদর করে তার মাথা চাপড়াতে চাপড়াতে বললে, তাহলে বাঘা, তুই আমার কথা বুঝতে পেরেছিস তো? তবে চল, ওই পায়ের দাগগুলো ধরে আমাদের আগে আগে। বাঘা সানন্দে লাফ মেরে একবার কুমারের গাল চেটে দেওয়ার চেষ্টাও করল। তারপর নিজের লাঙুলকে জয়নিশানের মতন ঊর্ধ্বে তুলে মৃত্তিকার উপরে নিজের নাসিকাকে প্রায় সংলগ্ন করে অগ্রসর হতে লাগলো দ্রুত পদে। ব্যাস, আমাদের আর কোনোই বেগ পেতে হবে না। বাঘা যখন গন্ধ পেয়েছে, তখন মাটির উপরে যেখানে দৃশ্যমান পায়ের দাগ থাকবেও না, সেখানেও সেই অদৃশ্য গন্ধকেই অনুসরণ করে আমাদের যথাস্থানে নিয়ে গিয়েই হাজির করবে। বাঘাকে আমি চিনি, আগেও সে এইভাবে আমাদের অনেকবার পথ দেখিয়েছে। কুমার তাকে কি সুন্দর শিক্ষাই দিয়েছে। বাহাদুর কুমার, বাহাদুর। আর আমাদের কোনোই ভাবনা নেই। বিমল যে সন্দেহ প্রকাশ করলে, খানিক পরেই দেখা গেল তা মোটেই ভুল নয়। মিনিট 15 অগ্রসর হওয়ার পরেই বনের একটা অংশ শেষ হয়ে গেল। তারপরেই রয়েছে একটা কাঁকড় ভরা মাঝারি আকারের মাঠ। তার উপরে পায়ের ছাপের বা পথের কোনো চিহ্নই নেই। আসামিরা কোন দিকে গিয়েছে কোনো তীক্ষ্ণ দৃষ্টি বিশেষজ্ঞের পক্ষেও তা আন্দাজ করা প্রায় অসম্ভব। কিন্তু বাঘা একবারও দাঁড়ালো না, একবারও ইতস্তত করলে না। মৃত্তিকার উপরে নাসিকা সংলগ্ন করে সমানে এগিয়ে যেতে লাগলো। কুমার বললে, দেখছেন জয়ন্তবাবু, এখানে বাঘা না থাকলে আমাদের কি মুশকিলেই পড়তে হতো। মুশকিল বলে মুশকিল, এখানে কিছুতেই আমরা গন্তব্যপথ খুঁজেই পেতুম না। আশ্চর্য কুকুর! শিক্ষাগুণে দেশি কুকুর যে এতটা বুদ্ধিমান হয়, স্বচক্ষে না দেখলে আমি তা বিশ্বাস করতেই পারতুম না। মাঠ শেষ, আবার ঘন বন জঙ্গল। ঝোপঝাড়ের আশপাশ দিয়ে আঁকা বাঁকা আর একটা সংকীর্ণ পথের রেখা এতটাই অস্পষ্ট যে সহজে সেখানে পথ আছে বলে মনে সন্দেহই হয় না। সেই পথটাই অবলম্বন করলে বাঘা। অরণ্য হয়ে উঠছে ক্রমেই বিষ নিবিড়। স্থানে স্থানে মাথার উপরেও এমন পুরু লতাপাতার আচ্ছাদন যে সূর্যালোক হারিয়ে সেসব ঠাঁই হয়েছে অন্ধকারে রহস্যময়। সেখানে কোনো রকমে চোখ চলে, কিন্তু স্পষ্ট কিছুই দেখা যায় না। চলতে চলতে জয়ন্ত হঠাৎ বিমলের গা টিপলে। তার দৃষ্টি অনুসরণ করে বিমল সচমুখে দেখলে সুমুখের একটা ঝোপের ফাঁক দিয়ে উঁকি মারছে দুটো তীব্র ও বন্য চক্ষু। জয়ন্ত এক লাফ মেরে সেই ঝোপের উপরে গিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে বিমল ও কুমারও। কিন্তু ঝোপ ফাঁক করে কিছুই আবিষ্কার করা গেল না। কেবল দেখা গেল যে এই ঝোপ থেকে ও ঝোপের ভিতর দিয়ে একটা চাঞ্চল্যের তরঙ্গ ছুটে যাচ্ছে ক্রমেই দূরের দিকে। জয়ন্ত বন্দুক তুললে।
বিমল বাধা দিয়ে বললে, থাক, ছোপের ফাঁকে যে অদ্ভুত চোখ দেখলুম তার মধ্যে মানুষই ভাব নেই। জঙ্গল ভেদ করে মানুষ বোধহয় অত তাড়াতাড়ি ছুটতে পারে না। হয়তো ওটা কোনো বড় জাতের বন্য জন্তু। ওটা জন্তু কি মানুষ, বন্দুক ছুড়লেই সেই সন্দেহ ভঞ্জন হতে পারে। সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত আশা ভরসার মূলে কুঠারাঘাতও হতে পারে। এই বনে যদি শত্রুদের আস্তানা থাকে তাহলে বন্দুকের শব্দ কি সেখানে গিয়ে পৌঁছবে না? ঠিকই বলেছেন, ঝোঁকের মাথায় ভুলে গিয়েছিলাম। আর একটু হলেই সমস্ত পণ্ড করেছিলাম আর কি। পথ চলতে চলতে কাটলো আরও কিছুক্ষণ। অরণ্য হয়ে উঠেছে অধিকতর দুর্ভেদ্য। সরু পথটা চলেছে যেন অজগরের মতন কুণ্ডলি পাকাতে পাকাতে। কোনো দিকেই হাত কয়েক দূরে আর কিছুই দেখার জো নেই। মাথার উপরে জ্যান্ত পাতার মর্মর ধ্বনি, পায়ের তলায় মরা পাতার আর্তনাদ, চারিদিকে দিবাকালেও যেন চিরসন্ধ্যার আবচ্ছায়া। কোথাও কোনো প্রাণীর সাড়া নেই। পাখিরাও যেন কোনো অজানার ভয়ে সেখানে গান গাইতে ভরসা পায় না। কি যেন একটা বুক চাপা অমঙ্গলের থমথমে ভাব জেগে উঠছে দিকে দিকে। যেদিকে তাকানো যায় সেই দিকে। অনন্ত নীলিমার অভিনন্দন এবং সূর্যালোকের সোনালি আশীর্বাদ থেকে চিরবঞ্চিত এ যেন এক অভিশপ্ত অরণ্য জগৎ। হিংসা আর হত্যার দুঃস্বপ্ন এখানে যেন যেখানে সেখানে ওত পেতে অপেক্ষা করে থাকে। প্রতি পদক্ষেপের সঙ্গে সঙ্গেই হয় ঘন ঘন হৃদকম্প। তবু এটা দিনের বেলা। অন্ধ নিশীথে চক্ষু যখন হয় একেবারেই দৃষ্টিহীন, তখন এই অরণ্যানী যে কতখানি বিভীষণা হয়ে ওঠে সে কথা কল্পনা করলেও স্তম্ভিত হয়ে যায় প্রাণমন। জায়গায় জায়গায় রয়েছে এক একটা মহাকায় বনস্পতি। তারা প্রত্যেকেই যেন বহু ঊর্ধ্বে উঠে শূন্যের অনেকখানি পূর্ণ করে ঘন শাখা পল্লব দিয়ে সৃষ্টি করতে চায় নতুন নতুন অরণ্য। কোথাও কোনো বনস্পতি আবার এমন গাঢ় অন্ধকার মাখা যে তার সীমারেখা পর্যন্ত আন্দাজ করবার উপায় নেই। এমন একটি প্রকাণ্ড গাছের তলায় এসে দাঁড়িয়ে উপর দিকে মুখ তুলে জয়ন্ত লক্ষ্য করলে অরণ্যের ক্ষুদ্রতর সংস্করণের মতো সেই সুবৃহৎ বটগাছের এখানে ওখানে জমাট অন্ধকার ফুটো করে ফুটে ফুটে উঠছে যেন সব আশ্চর্য আগুনের ফিঙ্কি। সেগুলো জোনাকির মতো জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। কিন্তু জোনাকিরা মনে জাগায় না ত্রাস। এগুলো দেখলে বুক কেমন ছমছম করে ওঠে। এসব অগ্নিকণার মধ্যে আছে যেন কোনো হিংস্র পৈশাচিকতা। এরা যেন বনবাসী ক্ষুধার্ত রক্তলোভীদের কথা স্মরণ করিয়ে দেয়। জয়ন্ত বিস্মিতভাবে কি বলবে ভাবছে। এমন সময় বিমল কুমার হেসে উঠল সকৌতুকে। এমন ভয়াবহ স্থানে সেই তরল কৌতুক হাস্যকেও মনে হলো অত্যন্ত অস্বাভাবিক। আপনারা হঠাৎ হাসলেন কেন? অন্ধকারে গাছের ভিতরে যেগুলো জ্বলে জ্বলে উঠছে ওগুলো হয়তো বাদুর কি পেঁচার চোখ। খুব সম্ভবত হয়তো বাদুরেরই। তারা আবার এগিয়ে চলল সেই দৃপ্তি দৃষ্টময় বটগাছটাকে পিছনে ফেলে। খানিক দূর এগিয়ে জয়ন্ত সন্দিগ্ধ কণ্ঠে বললে, এ বনে আমরা ছাড়া আর কোনো মানুষ আছে বলে তো মনে হচ্ছে না। বাঘা ভুল পথে যাচ্ছে না তো? কুমার মাথা নেড়ে বললে, বাঘা এমন ভুল কখনো তো করেনি। বনে এখন শত্রুদের অস্তিত্ব আছে কিনা বলতে পারি না, কিন্তু এখান দিয়ে যে মানুষ আনাগোনা করে তার প্রমাণ তো এই পথটাই রয়েছে। এখানে মানুষ নিয়মিত কাজে পদার্পণ না করলে এই পথের কোনো চিহ্নই থাকতো না। ঘন জঙ্গল নিশ্চয়ই তাকে নিঃশেষে গ্রাস করে ফেলতো। তাও তো বুঝছি, কিন্তু পথ আমাদের আরো কত দূরে কোথায় টেনে নিয়ে যেতে চায়? খুব সম্ভবত পথ শেষ হবে অবলাকান্তের আস্তানার কাছে গিয়ে। আস্তানার খোঁজ যদি পাই আমরা কি করব? আবার আমাদের স্টেশনের সুন্দরবাবুর কাছে ফিরে যেতে হবে। তাতে অনেকটা সময় নষ্ট হবে নাকি? নষ্ট হলেও উপায় নেই। শুনেছি এখানে নাকি শতাধিক ডাকাত আছে। তাদের বিরুদ্ধে আমরা তিনজন তো কিছুই করতে পারবো না। স্টেশন থেকে আমরা আবার যখন সদল বলে ফিরে আসব তখন সন্ধ্যা উতরে যাবে। আসুক রাত্রি, আজ তার অন্ধকার হবে আমাদের বন্ধুর মতো। শত্রুদের চোখের আড়ালে থেকে আবার আমরা বনের ভিতরে ঢুকতে পারবো। অন্ধকারেও আমাদের খুব বেশি অসুবিধে হয়তো হবে না, কারণ চোখ অন্ধ হলেও আমাদের পথ দেখাবে বাঘার নাসিকা। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে করতে বিমল বললে, জয়ন্তবাবু, বারবার আমার কি সন্দেহ হচ্ছে জানেন?
কে যেন আনাচে কানাচে লুকিয়ে লুকিয়ে আমাদের সঙ্গে সঙ্গে আসছে, আমাদের ভাবভঙ্গি সমানে লক্ষ্য করছে, আমাদের প্রত্যেকের কথা যেন কান পিতে শুনছে। ওটা বোধহয় আপনার মনের ভ্রম। আমি তো এখানে কারো সাড়া পাচ্ছি না, বরং মনে হচ্ছে বন যেন মনুষ্য বর্জিত। আচম্বিতে যেন জয়ন্তের কথার প্রতিবাদ করবার জন্যেই অরণ্যের একটা অত্যন্ত অন্ধকার অংশ থেকে ঠিক অপার্থিব স্বরেই খিলখিল করে কে যেন হাসতে লাগল। সেই অদ্ভুত হাস্যধ্বনি রীতিমতো রোমাঞ্চকর। জয়ন্ত ও বিমল চমকে উঠে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলে। কুমার বললে, যেদিন আহত হয়েছিলাম সেদিনও আমি শুনেছিলাম এই বিশ্রী হাসি। কিন্তু এ কে এমন করে হাসি কেন? এ যে শত্রুদের চর সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। শত্রু চর হলে লোকটা এমনভাবে নিজের অস্তিত্ব জানিয়ে দিত না। হাসির পর হাসির ধাক্কায় তখনও বন যেন কেঁপে কেঁপে উঠছে। জয়ন্ত বললে, খানিক আগে ঝোপের ফাঁকে আমরা বোধহয় এরই চোখ দেখতে পেয়েছিল। তাহলে বলতে হবে এর চোখ দুটো হচ্ছে বন্য জন্তুর মতো। এ আমাদের সঙ্গে সঙ্গে আসেই বা কেন, আর দিনে রাতে বনে বনে থাকেই বা কেন? হাসি থামিয়ে হঠাৎ কে উদ্ভ্রান্ত তীক্ষ্ণ স্বরে বলে উঠল, দিন রাত বনে বনে থাকি কেন? দিন রাত বনে বনে থাকি কেন? ওরে তোরা বুঝতে পারবি রে, বুঝতে পারবি রে, সে কথা বুঝতে পারবি রে। কে তুমি? কে আমি? আমি তোদের বন্ধু। তুমি আমাদের বন্ধু? আমি তোদের বন্ধু, কারণ তোরাও যা চাস আমিও তাই চাই, তাই তাই চাই। আমরা কি চাই তা তুমি জানো? জানি জানি, ভালো করেই জানি। এগিয়ে যা, আরো খানিক এগিয়ে যা। তোরা আজ ঠিক পথে ধরেছিস। এই পথের শেষেই আছে জঙ্গলে ঢাকা ভাঙা বাড়ি। সেইখানেই তোদের মনের বাসনা পূর্ণ হবে, পূর্ণ হবে। তুমি তো অনেক কথাই জানো দেখছি। বন্ধু বলে পরিচয় দিচ্ছ, একবার বাইরে বেরিয়ে এসো না। আমাকে দেখলে তোরা ভয় পাবি। বেশ, দেখা যাক তোমাকে দেখে আমরা ভয় পাই কিনা। বলেই বিমল দুই হাতে ঝোঁপ ঠেলে জঙ্গলের ভিতরে প্রবেশ করলে। খানিক দূরের একটা ঝুপসি গাছের তলায় শুকনো পাতার শব্দ জাগল। দেখা গেল যেন একটা বিদ্যুৎ গতিতে বিলীয়মান ছায়াকে। তারপর আর কিছুই দেখা বা শোনা গেল না। ঝোপের ভিতর থেকে বেরিয়ে এসে বিমল হতাশ কণ্ঠে বললে, না, লোকটার পাত্তা পাওয়া গেল না। সেও দেখছি এই বনের আরেকটা মূর্তিমান রহস্য। কিন্তু সে আমাদের উদ্দেশ্য জানলে কেমন করে? কিছুতে বুঝতে পারছি না। কেবল তাই নয়, সে বললে তার আর আমাদের মনের বাসনা নাকি এক। এ কথারই বা অর্থ কি? লোকটা ছদ্মবেশী পুলিশের চর নয় তো? পুলিশের চর কখনো অমন পাগলের মতো অট্টহাসি কি হাসে? সে আমাদের দেখা দিতেও প্রস্তুত নয়। বলে কিনা তাকে দেখলে আমরা ভয় পাবো। তার মূর্তি কি এমনই ভয়াবহ? কথা কইতে কইতে সকলে অগ্রসর হচ্ছে। তারপর তারা একটা ফাঁকা জায়গায় এসে পড়ল। সেখানে ছিল খানিকটা ঘাস জমি। তার আয়তন 30-35 বিঘার বেশি নয়। জমির এক প্রান্তে দেখা যাচ্ছে একটা নদী, রৌদ্র কিরণে যার জলধারাকে মনে হচ্ছে হীরক ধারার মতো। হয়তো এখান থেকে অনেক দূরে এই নদীরই উপরে আছে সেই সেতু, যার সাহায্যে তারা এসেছে এপারে। ফাঁকা ঘাস জমির উপরটা শুকতে শুকতে বাঘা চলল ওধারের বনের দিকে। সকলে যখন বনের খুব কাছে এসে পড়েছে, তখন হঠাৎ জাগলো এক আকাশ বাতাস কাঁপানো বিকট চিৎকার। হুঁশিয়ার, হুঁশিয়ার, সামনে দুশমন, আর তাকে পালাতে দিও না, দিও না, দিও না। বিমলদের কাছ থেকে হাত বিশ তফাতে বনের ভিতর থেকে অকস্মাৎ বেরিয়ে এলো একটা সুদীর্ঘ ও বিপুল মূর্তি। সেই অদ্ভুত চিৎকার শুনে মূর্তিটা চমকে উঠে একবার পেছন ফিরে তাকালে। তারপর আবার মুখ ফিরিয়ে সামনের দিকে চেয়েই সে স্তম্ভিতের মতন দাঁড়িয়ে পড়ল। সে হচ্ছে অবলাকান্ত স্বয়ং। অবলাকান্তের স্তম্ভিত ভাবটা স্থায়ী হলো সেকেন্ড 2 মাত্র।
তারপরেই সে আবার পেছন ফিরে মস্ত এক লাফ মেরে ঢুকলো গিয়ে বনের ভিতরে। জয়ন্ত, বিমল ও কুমারও চোখের সম্মুখে আচম্বিত অবলাকান্তকে দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল। যার জন্যে এত হাঙ্গামা, সে যে নিজেই এমন অভাবিত রূপে তাদের কাছে একলা এসে দাঁড়াবে এতটা আশা তারা করতে পারেনি। এখন অবলাকান্ত আবার সরে পড়ে দেখে তাদের চটক গেল ভেঙে। তারাও প্রাণপণে ছুটল তার পেছন পেছন। কুমার চিৎকার করে বললে, বাঘা, বাঘা, তুই আমাদের চেয়েও জোরে ছুটতে পারিস। ধর ধর অবলাকান্তের একখানা পা কামড়ে ধর। বাঘা এক দৌড়ে স্যাঁত করে বনের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত, বিমল ও কুমার বনে ঢুকে অবলাকান্ত বা বাঘা কাউকেই দেখতে পেল না। অল্পক্ষণ এদিকে ওদিকে ছুটোছুটি করবার পরে বিমল বললে, এখন কোন দিকে যাই? অবলাকান্ত আবার বুঝি আমাদের কলা দেখালে। কিন্তু বাঘা এখনো নিশ্চয়ই তার পিছু ছাড়েনি। সেইটাই হচ্ছে ভাবনার কথা। বাঘা যে অবলাকান্তের পিছু ছাড়বে না আমি তা জানি, কিন্তু বাঘা যদি তার আড্ডার কাজ পর্যন্ত পৌঁছায় তাহলে কি আর তাকে ফিরে পাবো? আমরা সকলেই সশস্ত্র। যতদূর মনে হয় অবলাকান্ত নিরস্ত্র আর একাকী। এসো, আমরা তিনজনে বনের তিন দিকে যাই। কোনো না কোনো দিকে নিশ্চয়ই অবলাকান্ত আর বাঘার সন্ধান পাওয়া যাবে। আপনি কি বলেন জয়ন্তবাবু? আমি কি ভাবছি জানেন? কুকুরের সঙ্গে পাল্লা দিয়ে মানুষ কখনো এতক্ষণ দৌড়তে পারে না। এতক্ষণে তো বাঘার অবলাকান্তকে ধরে ফেলবার কথা, তবু দুই প্রাণীর কারোরই কোনো সাড়া পাচ্ছি না কেন? ঠিকই বলেছেন, এতক্ষণে সে কথা তো ভেবে দেখিনি। আমরা সকলেই জানি অবলাকান্ত হচ্ছে অসুরের মতন বলবান। তাহলে কি সে এর মধ্যেই বাঘাকে বধ করে ফেলেছে? বাঘা, 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 ওরে বাঘা রে! বেশ খানিকটা তফাৎ থেকে বাঘার সারা ভেসে এলো। কুমার সানন্দে নৃত্য করে বলে উঠল, আমার বাঘা বেঁচে আছে, আমার বাঘা বেঁচে আছে। বাঘা, বাঘা! বাঘা সাড়া দিচ্ছে বনের দক্ষিণ দিক থেকে। কুমার ব্যস্তভাবে সেই দিকে ছুটতে ছুটতে বললে, চলো চলো দেখে আসি ব্যাপারটাকে। কুমার দৌড়তে দৌড়তে বাঘা, ক্রমাগত বাঘা বাঘা বলে ডাক দিতে লাগলো, বাঘা, এবং বাঘাও ক্রমাগত ঘেউ ঘেউ করে দিতে লাগলো তার জবাব। বাঘার গলার আওয়াজ শুনে তারা তিনজনই অগ্রসর হতে লাগলো। ক্রমেই বাঘার কণ্ঠস্বর এগিয়ে এলো তাদের কাছ থেকে আরো কাছে। তার অল্প পরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বাঘা চিৎকার করতে করতে উপর পানে মুখ তুলে ক্রমেই এগিয়ে যাচ্ছে দক্ষিণ দিকে, এবং গাছের উপরে হচ্ছে ঘন ঘন ডালপাতা নড়ে ওঠার শব্দ। সে শব্দ একটা গাছের মধ্যেই আবদ্ধ হয়ে নেই, শব্দটা ক্রমেই এগিয়ে যাচ্ছে একটা গাছ থেকে আরেকটা গাছের দিকে। বিমল হেসে ফেলে বললে, কুমার, কাণ্ডটা কি বুঝছো তো? তোমার বাঘার দাঁতের আদর থেকে নিস্তার পাওয়ার জন্যে অবলাকান্ত ওই গাছের উপরে গিয়ে চড়েছে। এখানকার গাছগুলো ঠিক যেন দাঁড়িয়ে আছে পরস্পরকে জড়াজড়ি করে। তাই সুমাত্রা দ্বীপের ওরাংওটাংয়ের মতন অবলাকান্ত গাছের ডাল ধরে এক গাছ থেকে পাশের গাছের উপর লাফ মারতে মারতে বোধহয় পালিয়ে যাচ্ছে। অবলাকান্তকে আমি বাহাদুর উপাধি দিতে বাধ্য, কারণ আমিও বোধহয় বানরের ধর্ম এমন ক্ষিপ্র গতিতে পালন করতে পারতাম না। আশ্চর্য মানুষ এই অবলাকান্ত। বাঘার সঙ্গে এগোতে এগোতে জয়ন্ত বললে, কিন্তু এইবারে অবলাকান্ত বাবাজি যাবেন কোথায়? গাছের সার শেষ হয়ে এসেছে, তারপরেই তো দেখছি ফাঁকা জায়গা, আর তারপরেই সেই নদীটা। এইবারে শ্রীমানকে আমাদের বন্দুকের গুলি খেয়ে মাটির উপরে আছড়ে পড়তে হবে। শোনো অবলাকান্ত, এই বেলা ভালোই ভালোই আত্মসমর্পণ কর। অবলাকান্ত তখন শেষ গাছের একটা উঁচু ডালের উপরে দাঁড়িয়ে সে হিংস্র জন্তুর মতন গর্জন করে বললে, আত্মসমর্পণ? অবলাকান্ত জীবনে কখনো আত্মসমর্পণ করতে শেখেনি। ওইখানে দাঁড়িয়ে থাক তোরা ছুঁচো ইঁদুরের দল। আমি এক্ষুনি গাছ থেকে নেমে তোদের প্রতি আক্রমণ করব। মরি তো লড়তে লড়তেই মরব। বলেই সে আশ্চর্য তৎপরতার সঙ্গে শেষ গাছের উপর থেকে নিচের দিকে নেমে আসতে লাগল। তার অভাবিত নির্ভীকতা দেখে জয়ন্ত, বিমল ও কুমার হতভম্বের মতন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। অনেকটা নিচে নেমেই অবলাকান্ত এদিকে আসতে আসতে হঠাৎ ফিরে মাথার উপরকার একটা ডাল ধরে এবং পায়ের তলাকার একটা ডালের উপর দিয়ে
সেই রকম অদ্ভুত ক্ষিপ্র গতিতে অন্যদিকে চলে গিয়ে লাফ মেরে মাটির উপরে গিয়ে পড়ল। তারপর ঝড়ের মতন ছুটে চলল নদীর দিকে। বাঘা কিন্তু শত্রুর দিকে তার দৃষ্টি রেখেছিল সম্পূর্ণ জাগ্রত। সেও তীরের মতন ছুটল অবলাকান্তের পেছন পেছন। তারপর অবলাকান্ত প্রায় যখন নদীর কাছে গিয়ে পড়েছে, বাঘা তখন তার উপরে লাফিয়ে পড়ে শত্রুর একখানা পা প্রাণপণে কামড়ে ধরল। বিপুল বপু অবলাকান্ত বাঘাকে কিন্তু গ্রাহ্যের মধ্যেই আনলে না। সে পা শুদ্ধ বাঘাকে নিয়ে টানতে টানতে এগিয়ে গিয়ে নদীর জলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল। বিমল চিৎকার করে বললে, গুলি করো কুমার, অবলাকান্তের পা লক্ষ্য করে গুলি করো। জেরিনার কণ্ঠহার মামলায় অবলাকান্ত গঙ্গায় ঝাঁপ দিয়ে আমাদের ফাঁকি দিয়েছিল। সুন্দরবনের রক্ত পাগল মামলাতেও মোটর বোট থেকে ও নদীতে ঝাঁপ দিয়ে আরেকবার সরে পড়েছিল। এবারও বোধ হয় সে নদীকেই অবলম্বন করতে চায়। আর দেরি করো না, গুলি করো। বিমল, কুমার ও জয়ন্ত তখনই বন্দুক তুলে ধরলে। কিন্তু তারপর চোখের নিমেষেই ঘটল এক কল্পনাতীত ঘটনা। যেন নদী তীরের মাটি খুঁড়েই আবির্ভূত হলো এক অমানসিক মূর্তি। উচ্চতায় সে প্রায় 6.5 ফুট, কিন্তু দেহ তার ঠিক মাংসহীন কঙ্কালের মতন শীর্ণ। তার মাথা থেকে লটপট ও ছটফট করতে করতে বিষাক্ত সাপের মতন ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে উঠছে দীর্ঘ দীর্ঘ তৈলহীন রুক্ষ জটা। দুই চক্ষে তার জ্বলে জ্বলে উঠছে অসীম নিষ্ঠুরতার অগ্নিশিখা। প্রায় উলঙ্গ তার দেহ, কোমরে তার ঝুলছে কেবল এক টুকরো অতি মলিন ন্যাকড়া। সেই ভয়ঙ্কর মূর্তি দেখে বিমল, কুমার ও জয়ন্ত এমন স্তম্ভিত হয়ে গেল যে হাতের বন্দুক হাতেই রেখে তারা বসে রইল নিশ্চল মূর্তির মতন। সেই প্রেত মূর্তিকে দেখেই অবলাকান্ত সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু পারলে না। কারণ ছিনেজোক বাঘা তখনও তাকে ত্যাগ করেনি। সে নিজের দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে শত্রুর পা ধরে আকর্ষণ করতে লাগলো। প্রেত মূর্তিটা একটা দুঃস্বপ্নের ঝটকার মতন অবলাকান্তের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে শূন্যে বিদ্যুৎ খেলিয়ে তার হাতের ছোড়া উপরে উঠল এবং চকিতে অবলাকান্তের বুকের উপরে গিয়ে নামল। এদিকে ওদিকে বুকের রক্ত ছিটিয়ে বিষম একটা আর্তনাদ করে অবলাকান্ত পড়ল মাটির উপরে লুটিয়ে। তার পাশে গিয়ে সেই প্রেতের মতন মূর্তি সিধে হয়ে দাঁড়িয়ে প্রচণ্ড কণ্ঠে বললে, আমাকে চিনতে পারিস অবলাকান্ত? পারিস চিনতে? 4 বছর আগে তুই তোর ডাকাতের দল নিয়ে আমার বাড়ির উপরে হানা দিয়েছিলি। তুই আমার স্ত্রী, তুই ছেলে আর মেয়েকে খুন করে আমার বংশে বাদি দিতে আর কারুকে রাখিসনি। সেদিন কোন গতিকে প্রাণ নিয়ে আমি পালিয়ে যেতে পেরেছিলাম, কিন্তু আমি প্রাণের ভয়ে পালিয়ে যাইনি। আমি পালিয়ে গিয়েছিলাম প্রতিশোধ নেবার জন্য বেঁচে থাকবো বলে। বন্য জন্তুর মতন তুই বনে বনে থাকিস, আমিও তোর পিছনে পিছনে ছায়ার মতন ঘুরে হয়েছি অমানুষ বন্য জন্তুর মতন। চিনতে পারিস? তুই আজ আমাকে চিনতে পারিস কি? প্রতিশোধ নিয়েছি, আজ আমি প্রতিশোধ নিয়েছি। বাঘা তখনও অবলাকান্তের পা ছাড়েনি। সে সাংঘাতিক রূপে আহত হয়েও তখনও মরেনি। সেই অবস্থাতেই সে হঠাৎ উঠে বসল। প্রাণপণে নিজের 2 বলিষ্ঠ বাহু জড়িয়ে প্রেতমূর্তিকে ধরে নিজের কাছে টেনে মাটির উপরে আছড়ে ফেললে। তারপর সজোরে চেপে ধরল তার কণ্ঠদেশ। কিন্তু কণ্ঠ যখন তার রুদ্ধ হয়ে যাচ্ছে, তখনও সেই মূর্তিটা অবলাকান্তের দেহের উপরে চকচকে ছোড়ার আঘাত করতে লাগলো বারংবার। তারপর 2 মূর্তি নদী তীরে পড়ে রইল একেবারে নিশ্চেষ্ট নির্জীবের মতো। সর্বাগ্রে কুমার গিয়ে বললে, বাঘা, তুই ওর পাটা ছেড়ে দে। তুই কাকে কামড়ে আছিস? তোর শত্রু তো মরে গেছে। বাঘা তার শত্রুকে ত্যাগ করে প্রভুর দিকে রক্তাক্ত মুখ তুলে সানন্দে ও সবেগে লাঙুল আন্দোলন করতে লাগলো। বিমল কাতর কণ্ঠে বললে, অবলাকান্তের মতন শরীরই পাপ পৃথিবী থেকে বিদেয় হলো বলে আমি কিছুমাত্র দুঃখিত হইনি, কিন্তু এই হতভাগ্য উন্মত্তের জন্য আমার সমস্ত প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে। অবলাকান্ত মরে গিয়েও 2 হাতে ওর গলা চেপে রয়েছে। বেচারিকে ওর হাত থেকে ছাড়িয়ে একবার পরীক্ষা করে দেখুন তো জয়ন্তবাবু, ও এখনো বেঁচে আছে কিনা।
জয়ন্ত সেই শীর্ণ বিশীর্ণ প্রায় নগ্ন কঙ্কাল মূর্তিকে অবলাকান্তের বন্ধন থেকে মুক্ত করে নিয়ে দুঃখিতভাবে মাথা নাড়তে নাড়তে বলল, এ আর বেঁচে নেই বিমলবাবু। প্রতিশোধ নেওয়ার সঙ্গে সঙ্গেই দানবের কবলের মৃত্যু হয়েছে। এই আমার খেদ রইল যে শেষ পর্যন্ত অবলাকান্তকে ফাঁসি কাঠে দোলাতে পারলাম না। মানুষের সব আশা পূর্ণ হয় না জয়ন্তবাবু, কিন্তু অবলাকান্ত আজ যে এই দুনিয়ায় নেই, পৃথিবীর পক্ষে এটা কি সান্ত্বনার কথা নয়? বাঘা, আমার বাঘা, অবলাকান্তকে কে ধরতে পারতো আমার বাঘা না থাকলে? বিমল হেঁট হয়ে বাঘাকে কোলে করে তুলে নিয়ে বলল, ঠিক কথাই তো, বলুন জয়ন্তবাবু, জয় বাঘার জয়। জয়ন্ত সাদরে বাঘার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললে, এই মামলায় বাঘাকেই তো বাহাদুর বলে মানতে হবে। বাঘা না থাকলে আজ আমরা অবলাকান্তের আস্তানার কাছে আসতেই পারতুম না। বাঘা না থাকলে অবলাকান্ত বৃক্ষের উপরে আরোহণ করে আমাদের চোখের সামনে ধরা দিতে বাধ্য হতো না। আর বাঘা অবলাকান্তকে কামড়ে না থাকলে বোধহয় সে ওই প্রেত মূর্তিকে ফাঁকি দিয়ে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে আগেকার মতো আজকেও আমাদের ফাঁকি দিয়ে সাঁতরে পালিয়ে যেত। অতএব জয় বাঘার জয়। এ মামলায় সবচেয়ে বড় গোয়েন্দার কাজ করেছে এই সারমেয় অবতার বাঘাই। সুতরাং আবার বলি, জয় বাঘার জয়। শেষ হলো স্কেডিলসের আজকের গল্প ডাকাতের জঙ্গলে। গল্পটা এতদূর পর্যন্ত তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে, তোমরা কে কোথা থেকে আমার আজকের গল্পটা শুনলে এক্ষুনি আমাকে কমেন্ট করে কিন্তু জানাও। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, মানে প্রথমবারের জন্য স্কেডিলস শুনছো, তাহলে এক্ষুনি কিন্তু তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকের গল্প রচনায় লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে ছিল শুভ, বিমল এবং শম্ভুর ভূমিকায় ছিলাম আমি শ্রীরূপ, কুমারের চরিত্রে ছিল অভিক, অবলাকান্তের ভূমিকায় ছিল সৃষ্টি, সুন্দরবাবু এবং রহস্যময় ব্যক্তির চরিত্রে ছিল সৌরভ সাহা, জয়ন্তর ভূমিকায় ছিল শুভ এবং মানিকের ভূমিকায় ছিল কুমারজিৎ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল দেবদত্ত, গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নতুন গল্প নিয়ে আমি ফিরব।